Assalamu alaikum, everyone. I apologize for the delay. Thank you so much for joining us today. এবং আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। এবং আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে প্রি ওয়েবিনার অন ক্রিয়েটিং আ প্রোডাক্ট রোড ম্যাপ আ স্টেপ বাই স্টেপ গাইড অনলাইন। এবং জি, আপনারা আজকের ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন। তার জন্য আমি একটা গুগল অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিব। আপনারা ফর্মটা সাবমিট করলে আপনারা হচ্ছে আজকের ওয়েবিনার রেকর্ডিংটা পেয়ে যাবেন। এবং আমি যদি আমাদের আজকের ওয়েবিনারের কথা বলি, আমাদের মার্কেটে তো অনেক ধরনেরই প্রোডাক্ট আছে, কিন্তু এর মধ্যে কেন ফেসবুক, উবার বা নেটফ্লিক্স সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং একটা প্রোডাক্ট কিভাবে আইডিয়েশন থেকে আমরা পুরো প্রসেসটাকে স্মুথলি রান করি, এন্টায়ার রোড ম্যাপটা নিয়েই আমাদের আজকের ওয়েবিনার। এবং আমাদের আজকের ওয়েবিনারে আপনারা বেসিক্যালি জানতে পারবেন কিভাবে স্ট্র্যাটেজিক্যালি আমরা একটা প্রোডাক্ট তৈরি করি এবং আমাদের প্রোডাক্টটা কিভাবে লঞ্চ করি। এবং সেই রোড ম্যাপ তৈরিটার প্র্যাকটিক্যাল টিপস এন্ড ট্রিক্স নিয়েই আমাদের আজকের ওয়েবিনারটা। এবং আমাদের আজকের ওয়েবিনারের ইনস্ট্রাক্টর হিসাবে থাকছেন সিয়াম শাহিদ নূর ভাইয়া, who is a technical product manager at Scale AI and ex-product manager at IBM. He's also a graduate from Harvard University. So thank you so much, Bhaiya, for joining us today. থ্যাংক ইউ ভাইয়া, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যেও বলবো যে আপনারা এত কষ্ট করে আমাদের আজকে ফ্রাইডে নাইটে জয়েন হয়েছেন, তো প্লিজ আপনি রিকোয়েস্ট করব আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। এবং আমি আরেকটু রিকোয়েস্ট করবো আমাদের পার্টিসিপেন্টসদের কাছে যে আমাদের ওয়েবিনার চলাকালীন সময় কাইন্ডলি আপনারা আপনাদের মানে ভয়েসটা আনমিউট করে রাখবেন। ভাইয়া কোনো কোয়েশ্চেন করলে আপনাদেরকে ভাইয়া পারমিশন সহ আনমিউটের পারমিশন দেওয়া হবে। এবং শেষে আপনারা একটা কোয়েশ্চেন আনসার সেশন পাবেনই। ইন দ্য মেইন টাইম আপনারা আপনাদের কোয়েশ্চেন্স গুলো কাইন্ডলি চ্যাট বক্সে লিখে রাখবেন। আমরা পরে হচ্ছে চ্যাট বক্স থেকে আপনাদের কোয়েশ্চেন্স গুলো নিব। থ্যাংক ইউ সো মাচ। আইল বি হ্যান্ডিং ওভার দ্য ফ্লোর টু সিয়াম শাহিদ নূর ভাইয়া। থ্যাংক ইউ এগেন। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ সো মাচ কাইন্ড ইন্ট্রোডাকশনের জন্য। আমি এখনই স্ক্রিন শেয়ার করে লেকচারটা শুরু করে দিই। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, তো আম, আমি লেকচারটা নিব একেবারে শেষের দিকে। আমি কোয়েশ্চেন অ্যান্সারের জন্য সুযোগ দিব। সো যাদের যাদের কোয়েশ্চেন থাকে তারা আইদার চ্যাটে লিখে রাখতে পারেন বা মাথায় রাখতে পারেন, যাতে ক্লাসের শেষে আস করতে পারবেন। আচ্ছা, সো এই লেকচারটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ গাইড অন প্রোডাক্ট রোড ম্যাপ কিভাবে বানাতে হয় ওইটার জন্য। অনেকেই যারা যারা এই লেকচার জয়েন করেছেন হয়তো বা আইডিয়া নেই প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি। এবং প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি যে কোম্পানিতে কাজ করেন, আপনার যেসব দায়িত্ব থাকবে ওই দায়িত্বর মধ্যে প্রোডাক্ট রোড ম্যাপটা কোথায় পড়ে। সো আমি সবকিছুই কভার করার চেষ্টা করব। সো একটা একটা ক্যারিয়ার পাথ বা একটা কোর্সে প্রোডাক্ট রোডম্যাপে যতটুকু ডিটেলসে যাওয়া যায় এবং যতটুকু ডিটেলসে যাওয়ার ইচ্ছা আছে, ওইগুলো হয়তো বা এই লেকচারে আমরা যেতে পারবো না, কারণ এই লেকচারে আরো অনেক ইন্ট্রোডাক্টরি হাই লেভেল কনসেপ্টও কভার করতে হবে। বাট একটা জেনারেল আইডিয়া পাবেন যে প্রোডাক্ট রোডম্যাপ কিভাবে বানানো নিয়ে চিন্তা করতে হয়। আচ্ছা, তো আবার ইন্ট্রোডাকশন অলরেডি দিয়ে দিয়েছে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস টিম, কিন্তু আমি সিয়াম। আমি বর্তমানে স্কেল এআই, একটা মাল্টি বিলিয়ন ডলার সিলিকন ভ্যালির এআই স্টার্টআপে আছি টেকনিক্যাল প্রোডাক্ট ম্যানেজার হিসাবে। এর আগে আমি বিভিন্ন কোম্পানি যেমন আইবিএম এবং একটা সিরিজ এ স্টার্টআপ ক্লাসপে আমি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি। অনেকে হয়তো বা আমাকে জানে আমার এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েশন এফোর্ট থেকে, যেটা আমি ফ্রি টাইমে জাস্ট মনের মনের শখের জন্য করি। আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, যেখানে বিভিন্ন টপিক নিয়ে এডুকেশনাল ভিডিওস বানাই। এবং ওই রিলেটেড অনেকগুলো প্রোডাক্টও লঞ্চ লঞ্চ করা হয়েছে। যেমন আপনি চিন্তা করতে পারেন এই ক্যারিয়ার পাথটা একটা প্রোডাক্ট। আপনি চিন্তা করতে পারেন আমার পেজ থেকে যে ভোকাবুলারি প্রোডাক্ট আছে ওইটা একটা প্রোডাক্ট। সেরকম বিভিন্ন বাংলাদেশে বি2সি প্রোডাক্ট লঞ্চ করে এবং ইউএসএ তে বি2সি এবং বি2বি প্রোডাক্ট টিম যে কাজ করে যা যা শিখেছি, ওখান থেকে এই শিক্ষাগুলো নিয়ে এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট লেকচার প্রিপেয়ার করা। আচ্ছা, সো শুরু করি প্রথমে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট কি? অনেকেই বলে যে প্রোডাক্ট ম্যানেজার হচ্ছে এক ধরনের মিনি সিইও, কিন্তু নট কোয়াইট। কারণ সিইওদের সাধারণত একটা জিনিস থাকে যেটা প্রোডাক্ট ম্যানেজারদের থাকে না, ওটা হচ্ছে অথরিটি। সিইওরা সাধারণত যেহেতু সবচেয়ে সিনিয়র হয় কোম্পানির এক্সিকিউটিভ
মানে যে ল্যাডার আছে শুরু থেকে একেবারে উপর পর্যন্ত, সিইও যেহেতু সবসময় সবচেয়ে সিনিয়র হয়, তারা যদি কোনো ডিসিশন নেয় সাধারণত বাকি কোম্পানি বা টিমের মেনে নিতে হবে। প্রোডাক্ট ম্যানেজারদের এই ইয়েটা থাকে না, মানে কি র্যাঙ্ক দ্বারা অথরিটিটা থাকে না। অথরিটিটা ইনফ্লুয়েন্স এবং তাদের স্ট্র্যাটেজি এবং তাদের স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট এগুলো দিয়ে এস্টাবলিশ করে নিতে হয়। সো এক্স্যাক্টলি সিইও না, কিন্তু সিইওর মতো অনেক ডিসিশন নিতে হয়। এবং অনেক সময় আপনি যখন ডিসিশনটা নেবেন তখন আপনার র্যাঙ্ক থাকবে না, যে যে আপনার সবার সবার কথা সবার আপনাকে শোনা লাগবে এরকম কোনো সুযোগ থাকবে না। তো তখন আপনার বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক এবং বিভিন্ন ধরনের আর্গুমেন্টস এবং স্ট্র্যাটেজিক ভাবে একটা প্রবলেমকে ভাঙলে আপনি মানুষজনের অ্যালাইনমেন্ট বা মানুষজনের ইয়ে নিতে পারবেন। আহ, মানুষজনের মানুষজন আপনার সাথে অ্যাগ্রি করবে, যার ফলে আপনি আপনার প্রোডাক্টকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একটা কোম্পানির ভেতরে। আচ্ছা, সো সাধারণত প্রোডাক্ট ম্যানেজাররা আইডিয়েশন, যেখানে আমরা একটা আইডিয়া, মানে একটা প্রোডাক্ট কিভাবে বানাবো এবং ওখানে কি কি ফিচার্স থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার প্রোডাক্ট কিভাবে আমার ইউজারের প্রবলেম সলভ করবে, এই আইডিয়েশন থেকে ভ্যালিডেশন, যে আমি যে প্রোডাক্টটা বানাবো ওটা ইউজাররা আদৌ চায় নাকি, চাইলে ওটা কি আকারে চায়, ফিচারগুলো কি কি, সলিউশন, এবং অবশ্যই গো টু মার্কেট, যেটা হচ্ছে মার্কেটে নিয়ে যাওয়া প্রোডাক্টটা, এই সব কিছু প্রোডাক্ট ম্যানেজারের ম্যানেজ করা লাগে, আইডিয়েশন থেকে শুরু করে একেবারে গো টু মার্কেট পর্যন্ত। যদি টিম ছোট হয় তখন প্রোডাক্ট ম্যানেজারের অনেক দায়িত্ব কাঁধে পড়তে পারে, হয়তোবা ডিজাইনে বেশি কাজ করা লাগবে, হয়তোবা মার্কেটিং এ প্রোডাক্ট ম্যানেজার বেশি কাজ করা লাগবে। বড় কোম্পানিতে প্রোডাক্ট মার্কেটিং এর জন্য আলাদা কেউ থাকবে, ডিজাইনের জন্য আলাদা কেউ থাকবে। তখন প্রোডাক্ট ম্যানেজার যা করে ওটা হচ্ছে কখন কি বানাতে হবে ওই ডিসিশনটা নেওয়া। এটার মানে হচ্ছে, যদি এখন জানুয়ারি মাস হয় এবং আমার টিমে 2টা ইঞ্জিনিয়ার থাকে এবং কাস্টমার আমার কাছ থেকে 6টা ফিচার চেয়েছে, কোনটা আমি এখন বানাবো এবং কোনটা আমি পরে বানাবো এবং কোনটা আমি একেবারেই বানাবো না, ওই ডিসিশনটা নিতে হয় প্রোডাক্ট ম্যানেজারের। এবং তারা যেভাবে নেয় ওটা হচ্ছে ইউজারদের সাথে কথা বলে, ইউজার ইউজারদের সেন্টিমেন্ট গুলো পড়ে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করে তারা বোঝার চেষ্টা করে যে মার্কেটে আমার যে 2টা ইঞ্জিনিয়ার আছে তারা তো সব ফিচার বানাতে পারবে না এক মাসে। সো তাদেরকে এই 3টা আমি প্রায়োরিটাইজ করতে বলবো, বাকিগুলো পরে করলেও হবে, কারণ এই 3টা আমার প্রোডাক্ট ম্যানেজার, এই 3টা আবার ইউজাররা সবচেয়ে বেশি চায়। সো এই ডিসিশনটা প্রোডাক্ট ম্যানেজার নেওয়া লাগে। প্রোডাক্ট ম্যানেজার সাধারণত কাজ করে 3টা ফাংশনের ঠিক মাঝখানে। একদিকে হচ্ছে টেক, যার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, ওদের সাথে কাজ করা লাগে। একদিকে ইউএক্স, যারা ডিজাইনার, ওদের সাথে কাজ করা লাগে। একদিকে বিজনেস, যারা মার্কেটিং এ আছে বা সেলস এ আছে, তাদের সাথে কাজ করা লাগবে। এই 3 টিমের ইনপুট নিয়ে প্রোডাক্ট ম্যানেজার ডিসিশন নেওয়া লাগে যে কোনো একটা ফিচার বানাবো নাকি বানাবো না। ওইটা ডিসিশন নেওয়ার আগে প্রোডাক্ট ম্যানেজারের ডিজাইনের সাথে কথা বলে দেখা লাগবে কিভাবে ফিচারটা উপস্থাপন করবে। টেকনোলজি টিমের সাথে কথা বলা লাগবে যে এটা কি বানানো প্র্যাকটিক্যাল নাকি, এটা কি বানাতে তারা আদৌ পারবে নাকি, কতক্ষণ লাগবে। এবং বিজনেস টিমের সাথে কথা বলা উচিত যে আপ যারা যারা প্রোডাক্টটা আসলে বেচতেছে তারা এগ্রি করে নাকি যে ইউজার এটা চায়। এই 3 টিমের সাথে কাজ করে সাধারণত প্রোডাক্ট ম্যানেজার এই ডিসিশন গুলো নেয়। আপনি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ারে ঢুকতে চান, আপনি যদি এই 3টা ফিল্ডে যে কোনো একটা ফিল্ড থেকে আসেন, আপনার ক্যারিয়ারে ঢোকা একটু ইজি হবে। তার মানে হচ্ছে আপনি যদি আগে হয়তো বা সেলস বা মার্কেটিং করেছেন, তখন আপনি যদি যে ইন্ডাস্ট্রিতে সেলস বা মার্কেটিং করেছেন ওই ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট ম্যানেজার হতে চান, আপনার জন্য কম্পারেটিভলি ইজি হবে। একইভাবে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্টে ঢুকতে কম্পারেটিভলি ইজি হবে। সো জাস্ট একটা আইডিয়া দিলাম প্রোডাক্ট ম্যানেজার কোথা থেকে, কোন ইয়ে থেকে আসে। আচ্ছা, আহ, এই এই ওয়েবিনারটা হচ্ছে একটা আমাদের ডিজিটাল ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাথের অংশ। সো ন্যাচারালি এই রিলেটেড ইন্টারাক্টিভ কেয়ারস এর যদি চ্যাটে কোনো মেসেজ থাকে ওটা একটু পড়ে দেখেন। অলরাইট, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো প্রোডাক্ট ম্যানেজারের কাজ হচ্ছে, প্রোডাক্ট ম্যানেজার যখন আপনি ক্যারিয়ার পাথে ঢুকবেন একটা কথা শুনবেন, ওটা হচ্ছে এন্ড টু এন্ড প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজ করা। তো প্রোডাক্ট লাইফ সাইকেলটা কি একটু বোঝাই।
সো একেবারে প্রথম ধাপ হচ্ছে ডিসকভার। ডিসকভার হচ্ছে যখন আমার মাথায় একটা আইডিয়া আসলো এবং আমি আহ, ওটা নিয়ে ভাববো যে বর্তমানে আহ, কোন ধরনের ইউজারের সমস্যা আমি সলভ করতে চাই এবং ওই সমস্যাটা কি। সেটা নিয়ে আমাদের একটু চিন্তা করাটা, ওটা নিয়ে বসে চিন্তা করাটা হচ্ছে ডিসকভার। সো আইডিয়াটা হতে পারে যে আমি হচ্ছে বাংলাদেশে অ্যাডমিশন স্টুডেন্টদের কোনো একটা প্রবলেম সলভ করতে চাই, বা আমি হচ্ছে যারা পাবলিক বা প্রাইভেট হসপিটালের পেশেন্ট তাদের প্রবলেম সলভ করতে চাই, বা আমি হচ্ছে আহ, যারা হচ্ছে ছোট বিজনেস চালায় বাংলাদেশে তাদের প্রবলেম সলভ করতে চাই। আম, ওইটা নিয়ে একটু চিন্তা করা, ওটা হচ্ছে ডিসকভার। এবং ডিসকভারিতে আরো যেসব কাজ করতে পারে ওটা হচ্ছে ইয়েদের সাথে আহ, কথা বলা, যে আপনি যে ইউজারটাকে সিলেক্ট করেছেন, এটা একটা স্টুডেন্ট হতে পারে, অ্যাডমিশন স্টুডেন্ট হতে পারে, তার সাথে কথা বলা যে তার জীবনের অ্যাডমিশন স্টুডেন্ট হিসেবে তার লাইফের সবচেয়ে বড় প্রবলেম গুলো কি কি, ওই বড় প্রবলেম গুলোর জন্য সে কি করতে পারছে না, কিরকম সলিউশন থাকলে ওই প্রবলেমটা সলভ হতে পারতো। এরকম বিভিন্ন ভাবে কথা বলে আমাদের প্রবলেম কি, ওই প্রবলেমটা কোন ইউজারদের হয় এবং এটা সলিউশন কি, একটা আইডিয়া ক্রিয়েট করা করা লাগবে। এরপরে ধাপ হচ্ছে ভ্যালিডেট করা। যে আচ্ছা, আমি একটা একটা ডিজাইন বানাবো, সেটা একটা পাওয়ার পয়েন্টে আমি একটা ডিজাইন বানাতে পারি, আমি একটা খাতা কলমে একটা ডিজাইন এঁকে বানাতে পারি, আমি একটা ডকুমেন্ট বানাতে পারি, একটা ছবিতে একটা ডিজাইন বানাতে পারি, এবং ওই সলিউশনটা আমার ইউজারদেরকে দেখানো যে এটা আমার সলিউশন আপনার যে প্রবলেম আছে। যে আপনি ধরেন হসপিটালের পেশেন্ট, সাধারণত আপনার সকল রেকর্ড রাখার কোনো উপায় নেই, আমাদের অ্যাপে আপনি আপনার হয়তো বা ডিজিটাল রেকর্ডস রাখতে পারবেন। বা আপনি হয়তো বা অ্যাডমিশনের প্রবলেম, আপনি এই প্রবলেমটা আপনার হয়তো বা ভোকাবুলারি শিখতে কষ্ট হয়, আমাদের অ্যাপের মাধ্যমে আপনি ভোকাবুলারি সহজে শিখতে পারবেন। এবং আমাদের কাজ হচ্ছে কোনো কিছু বানানোর আগে, বানানো কিন্তু এক্সপেন্সিভ, এটার মানে হচ্ছে আমি যদি কোনো একটা ফিচার বানাতে চাই এবং আমি যদি একটা স্টার্ট আপ ফাউন্ডার হই, আমার নিজের মূল্যবান 1-2 মাস সময় খরচ করে ফিচারটা বানানো লাগবে, যেটায় আমার টিমের বেতন যাচ্ছে, আমার মানে আর কি সময় যাচ্ছে, এবং ওই সময় হয়তো কম্পিটিটর এগিয়ে যেতে পারে। এবার আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন, কোম্পানিতে আপনাদের টিমকে 1-2 মাসের জন্য বেতন দেওয়া লাগবে, ওই 1-2 মাস আপনি অন্য কিছু বানাতে পারবেন না। সো বানানো এক্সপেন্সিভ। সো বিল্ড স্টেজে যাওয়ার আগে আমাদের সবসময় ভ্যালিডেট করে নেওয়া উচিত যে আমরা যা বানাতে চাই তা ইউজাররা চায় নাকি, এবং ইউজাররা ওইটার জন্য টাকা দিতে প্রস্তুত নাকি। সেই জন্য ভ্যালিডেশন স্টেজটা বানানোর আগে আমাদের মোটামুটি করা লাগবে। এবং ভ্যালিডেশন করার সময় অনেকে কোনো একটা অ্যাপ বা সফটওয়্যার বানানোর আগে ওইটার একটা লোয়ার কোয়ালিটি ভার্সন বানিয়ে নেয়। তো আপনি যদি একটা ডেটাবেস বানাতে চান, যেমন এক্সাম্পল হচ্ছে আম, একটা কোম্পানি আছে, নাম হচ্ছে লেভেলস এফওয়াইআই, লেভেলস.fyi। ওই কোম্পানিতে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন পজিশন, বিভিন্ন কোম্পানির স্যালারি দেখা যায়। আজকে একটু অসুস্থ লাগতেছে এই জন্য। বাট হ্যাঁ, লেভেলস এফওয়াই তে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন জবের স্যালারি দেখা যায় এবং কম্পেয়ার করা যায়। যে ধরেন অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 3-তে, ফেসবুকের লেভেল 3 ইঞ্জিনিয়ারের সাথে ওদের কি স্যালারির পার্থক্য কি। এখন এই যে এটা যে বানাবে, এটা আপনি ওয়েবসাইট আকারে বানাতে পারেন, এটার জন্য আপনি একটা অ্যাপ বানাতে পারেন, এই সব কিছু বানানোর তো টাইম লাগে। সো এটাকে ভ্যালিডেট করার জন্য একেবারে শুরুর দিকে মানুষজন, এই কোম্পানির ফাউন্ডাররা জাস্ট একটা এক্সেল শিটে এই তথ্যটা মেনটেন করতো। যে আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি দেখতে চান, তো কোম্পানির ফাউন্ডারের এক্সেল শিটের লিঙ্কে ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন যে কোন কোম্পানিতে কি ধরনের স্যালারি দেওয়া হয়। যখন সে দেখতে পারলো যে এই এক্সেল শিটে অনেক ভিজিটর আসতেছে, সবাই এটা নিয়ে আস্ক করতেছে, তখন বুঝলো যে তার যে সলিউশন এবং যাদের জন্য এই সলিউশনটা করার চেষ্টা করেছে তাদের মাঝে এই সলিউশনটার ডিমান্ড আছে, মানে এটা যদি আমি বানাই
তখন আমি ট্র্যাকশন পাবো। এবং এই পুরা সাইকেল একেবারে ডিসকভারি থেকে শুরু করে ইটারেট পর্যন্ত, প্রত্যেক সাইকেল আপনার অনেকগুলো ধাপ হবে, এবং ওই ধাপগুলো থেকে আপনি একটা প্রোডাক্ট রোডম্যাপ বানিয়ে ফেলতে পারবেন। যেমন যখন আপনি ডিসকভারি করবেন তখন আপনার কাজ হবে হচ্ছে ইউজারদেরকে ইন্টারভিউ করা। আপনার কাজ হবে একটা সলিউশন নিয়ে চিন্তা করা, আপনার ইউজারটা কে ওইটা চিন্তা করা। আপনার কাজ হবে হচ্ছে ইউজারটা ইন্টারভিউর পর তারা যদি টাকা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, ওই টাকাটা আমি কয়টা ইউজারের সাথে কালেক্ট করতে পারবো, এবং আমার যে ইউজার ওরকম কতগুলো আছে। একটা এক্সাম্পল হচ্ছে, আমি যদি একটা প্রোডাক্ট নামাতে চাই বাংলাদেশি অ্যাডমিশন স্টুডেন্টদের জন্য, আমার চিন্তা করা লাগবে প্রতি বছর কতগুলো অ্যাডমিশন স্টুডেন্ট আসে এবং তারা কতটুক টাকা ওই প্রোডাক্টের জন্য আনুমানিক দিতে ইচ্ছুক। ওইটা হয়ে যাবে আমাদের টোটাল মার্কেট। ওইটার থেকে বেশি আমরা এক বছরে কামাতে পারবো না। আম সো আমি যদি চিন্তা করি যে আচ্ছা, প্রতি প্রতি বছর এইচএসসি এবং বিভিন্ন রিলেটেড পরীক্ষা দেয় 16 থেকে 20 লাখ। 20 লাখ টোটাল মার্কেট, 20 লাখের প্রত্যেকে এটার জন্য হয়তো 100 টাকা দিতে রাজি। 20 লাখ ইন্টু 100, 20 লাখ ইন্টু 10 হচ্ছে আহ 200 লাখ, মানে 2 কোটি। সো 20 কোটি টাকা হচ্ছে টোটাল ইয়ে, সো টোটাল মার্কেট 20 কোটি। ওর মধ্যে আমরা কত পার্সেন্ট ধরতে পারবো? আহ, তো হয়তোবা যদি আমরা 20 কোটির মধ্যে 10% মার্কেট ধরতে পারি, তার মানে হচ্ছে যদি 20 লাখের মধ্যে 2 লাখ মানুষ আমাদের প্রোডাক্ট কিনে, তখন আমাদের ইনকাম 2 কোটির কাছাকাছি হবে। কিন্তু এটা খুবই বড় সম্ভাবনা যে হয়তোবা আমরা 10% ধরতে পারবো না। তখন হয়তোবা আমাদের যদি একটা টার্গেট থাকে যে আমরা 5 বা 10 কোটি এরকম রেভিনিউ আনবো, তখন আমাদের প্রাইস বাড়াতে হবে। সেরকম এরকম কয়েকটা চিন্তা ভাবনা, বিজনেস মডেল বানানো, মার্কেট সাইজিং করা, যেগুলো আমরা ক্যারিয়ার পাথে আরো ডিটেলসে কভার করব, এরকম চিন্তা ভাবনা ডিসকভারিতে হয়। এবং একটা প্রোটোটাইপ বানানো বা একটা ওয়ার ফ্রেম বানানো, যেটা হচ্ছে একটা আইডিয়ার একটা রিপ্রেজেন্টেশন, এটা এক্সেলে হতে পারে, ছবি আকারে হতে পারে, পাওয়ার পয়েন্টে হতে পারে। ওইটা বানিয়ে ভ্যালিডেট করা হয় সেকেন্ড ধাপ। ভ্যালিডেশনের পর আমাদের জিনিসটা বানানো লাগবে। বানানোর সময় আমাদের একটা রোড ম্যাপ বানানো লাগবে, যে ভ্যালিডেশনের সময় কোন ফিচারটা মানুষজন বেশি পছন্দ করছে, কোনটা অত চায়নি, যে ফিচারটা বেশি মানুষ পছন্দ করছে এবং বেশি দরকার, ওইটা আগে বানাবো। সো কোনটা আগে বানাবো কোনটা পরে বানাবো, ওইটা হচ্ছে আমাদের রোড ম্যাপ। বিল্ডের পর লঞ্চ। লঞ্চের সময় অনেক প্ল্যানিং করা লাগে, যে আচ্ছা আমাদের লঞ্চের স্ট্র্যাটেজিটা কি। আমরা কি কোনো একটা ফেসবুক কমিউনিটির মাধ্যমে লঞ্চ করার চেষ্টা করব নাকি? আমরা কি সোশ্যাল মিডিয়াতে লঞ্চ করব নাকি? আমরা কি গুগল বা ইউটিউবে অ্যাড নামাবো নাকি? আমরা ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন করব নাকি? সেই সকল কিছু লঞ্চের ভেতর যায়। লঞ্চ করার পর আমাদের ইভ্যালুয়েট করা লাগবে যে প্রোডাক্টটা সাকসেসফুল হয়েছে নাকি হয়নি, ওয়েবসাইটে কেমন ভিজিট আসতেছে, আমাদের সেলস কেমন হচ্ছে। যা যত মানুষ ওয়েবসাইটে আসতে তার কত পার্সেন্ট প্রোডাক্টটা কিনতেছে, কত পার্সেন্ট হয়তো বা সাইন আপ করছে ফ্রি ভার্সনের জন্য কিন্তু প্রোডাক্টটা কিনছে না। এই সকল মেট্রিক আমাদের ট্র্যাক করা লাগবে। কোন ফিচারে বেশি ক্লিক পড়তেছে, কোন ফিচারে বেশি ক্লিক পড়তেছে না, যাতে আমরা বুঝতে পারি কোন ডিরেকশন, কোন ফিচারে আমরা বেশি টাকা ঢালবো, বেশি ইঞ্জিনিয়ার ঢালবো, কোন ফিচারে ঢালবো না। সেটাকে ইভ্যালুয়েশন বলে। এবং যখন আমরা ইভ্যালুয়েট করার জন্য ডেটাটা পেয়ে যাব, তখন আমরা ইটারেট করব। তার মানে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করবো, আচ্ছা এই জিনিসটা ইমপ্রুভমেন্ট করার দরকার, এই জিনিসটা ইমপ্রুভমেন্ট করার দরকার না। ইটারেশন যখনই করব, মানুষজন আমাদের প্রোডাক্ট বেশি পছন্দ করবে, আমরা বিজনেস আউটকাম পাবো, তার মানে হচ্ছে রেভিনিউ আসবে বা আমরা টাকা কামাবো। এরপরে সাইকেলটা আমরা আবার রিপিট করবো যে আচ্ছা, আমরা রেভিনিউ কামিয়েছি, এখন আমাদের নতুন ইউজার পাওয়ার জন্য আমাদের নতুন ফিচার নামানো লাগবে, যাতে নতুন গ্রুপ অফ ইউজার আসে। সেই হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল। এবং প্রোডাক্ট লাইফ সাইকেলের প্রোডাক্ট রোডম্যাপটা কখন হয়? যখন আপনি আইডিয়া নিয়ে চিন্তা করেছেন, আইডিয়াটা ভ্যালিডেট করেছেন, এবং বানানোর সময় আইডিয়ার মধ্যে 5টা ফিচার থাকলে কোনটা আগে বানাবো কোনটা পরে বানাবো, ওইটা আমাদের রোডম্যাপ বলা হয়। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে আপনি চ্যাটে করতে পারেন। আমি চ্যাটে দেখলে ওটা অ্যান্সার করার চেষ্টা করব, বা আমরা নেক্সট ইয়েতে চলে যাই। আচ্ছা, তো প্রোডাক্ট ম্যানেজারে কি কি ডেলিভার করা লাগে আমরা এটা নিয়ে চিন্তা করি। প্রোডাক্ট ম্যানেজারের ইউজুয়ালি 4টা ইয়ে আছে, 4টা সেকশনে
ডেলিভার করা লাগে। আহ, তো মানুষজন হয়তো বা ইয়ে করতে পারে, আস করতে পারে যে আহ, আচ্ছা বুঝলাম প্রোডাক্ট ম্যানেজারের রোড ম্যাপ বানানো লাগবে, বুঝলাম প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট লাইফ সাইকেল লিড করা লাগে, কিন্তু এই সকল কোন দৈনন্দিন জীবনে প্রোডাক্ট ম্যানেজার করেটা কি? মানে আমরা ধরেন ডিজাইনার চিন্তা করলে আমরা চিন্তা করতে পারি যে আচ্ছা তারা ডিজাইনটা বানিয়ে দেয় হয়তো বা ফিগমা ব্যবহার করে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা পাইথনে কোড লেখে বা ওই ওয়েবসাইটটা বানিয়ে দেয়। প্রোডাক্ট ম্যানেজার করেটা কি? তো প্রোডাক্ট ম্যানেজার চারটা জিনিসে অ্যাকচুয়ালি ডেলিভার করে। সেই চারটা জিনিস কি এটা বোঝানোর আগে চ্যাটে চ্যাটে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সেলস টিম ফ্লোর চাচ্ছে। সো আমি এখন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর সেলস টিমকে ফ্লোরটা দিচ্ছি তাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে ওটা করার জন্য। এরপরে আমরা এই চারটা জিনিসে ফেরত আসতেছি। হ্যাঁ, আইসি সেলস টিম প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি রিকোয়েস্ট করবো সালে ভাইয়াকে ফ্লোরটা নেওয়ার জন্য। কেউ কথা বললে কিন্তু শোনা যাচ্ছে না, হয়তোবা সালেভার মিউট আছে নাকি নেই। সালে ভাইয়া, আই উড লাইক টু রিকোয়েস্ট ফর ইউ টু টেক দ্য ফ্লোর। আসসালামু আলাইকুম। ইয়াস ভাইয়া, এখন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ শিফা আপু আমাকে ফ্লোর দেওয়ার জন্য। সিয়াম শাহিদুর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। আপনার সবাইকে ধন্যবাদ, আপনারা ভাইয়ের সাথে ক্লাসে জয়েন করেছেন। আজকের যে ওয়েবিনার টপিক, এই টপিকের উপর বেস করে আমাদের একটা প্রিমিয়াম পেইড কোর্স আছে, 6 মাসের স্টাডি প্ল্যানে সাজানো একটা কোর্স। প্রত্যেক সপ্তাহে 2টা লাইভ ক্লাস হবে এবং প্রত্যেক দিন 2বার করে সলভ ক্লাস বা সাপোর্ট ক্লাস হবে। টোটাল কোর্সটাতে সিয়াম শাহিদুর ভাই থাকবেন, আপনারা তো ভাইকে অবশ্যই অনেক ভালোভাবে চেনেন। সাথে কাজী সাজিদুল হাসান ভাইয়া থাকবেন এবং তাসমিয়া রহমান আপু থাকবেন। প্রত্যেক সপ্তাহে 2টা লাইভ ক্লাসে ভাইয়ারাই নিবেন। আচ্ছা, ভাইয়াপুরা নেবেন। আর প্রত্যেকদিন 2বার করে সলভ ক্লাস থাকবেন। সাপোর্ট ইনস্ট্রাক্টর আমাদের শাকিব খান ভাইয়া, উনি থাকবেন। তো এই হলো। আর কোর্সের ব্যাপারে যদি বলি, সেক্ষেত্রে এই কোর্সটাতে প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য একদম ভেরি বেসিক টু অ্যাডভান্স এখানে সম্পূর্ণ প্রত্যেকটা টপিক স্ট্রংলি কভার করা হবে। তো আমাদের কোর্সটা আশা করছি নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকে, দ্যাট মিনস মার্চ মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হচ্ছে। আর যদি কোনো কোয়েরি থাকে এই কোর্স নিয়ে, তো আমি চ্যাট বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আমার নাম সালে, আমি ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে এখানে কাজ করছি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে। তো আমাকে কাইন্ডলি আপনারা নক দিবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। এই আর কি, থ্যাংক ইউ সবাইকে। আর থ্যাংক ইউ শ্যাম সেন্দুর ভাই, থ্যাংক ইউ সো মাচ। শিফা আপু, থ্যাংক ইউ, কাইন্ডলি কন্টিনিউ করেন। জি ভাইয়া, আম, একটা আমি সালে ভাইকে আমি রিকোয়েস্ট করবো, একটা কোয়েশ্চেন এসেছে আমাদের চ্যাট বক্সে, ভাইয়া যদি আপনি একটু আমাদের ওটা সম্পর্কে বলতেন। আচ্ছা, একটু দেখি আমি। আচ্ছা, আমাদের যেহেতু টাইম কম, জি আমি চ্যাট ভাইয়া, আই বক্সে। থিংক সালে ভাইয়া একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, তো আই থিংক সিয়াম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। ভাইয়া, ওভার টু ইউ এগেন। আচ্ছা, আম সো হ্যাঁ, মানে একটা কোয়েশ্চেন দেখলাম যে চ্যাট বক্সে, আমি লেকচার নিব নাকি? হ্যাঁ, আমি আমি লেকচার নিব। আমি আমার আমার 16টার মতো লেকচার থাকবে এবং বাকি 2জন ইনস্ট্রাক্টর আছেন। এক একজন গ্রামীণ ফোনের প্রোডাক্ট অপারেশনসে কাজ করে, একজন মোবিপের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার। সো দুইজনের অনেক এক্সপিরিয়েন্স আছে। সো বিভিন্ন মার্কেটে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং স্টাইল কি, ওখান থেকেও আপনি পার্সপেক্টিভ পাবেন। ধরেন ইউএসএ সিলিকন ভ্যালিতে প্রোডাক্ট ম্যানেজমেন্টের কয়েকটা ফিলসফি যেভাবে কাজ করে, হয়তো বাংলাদেশের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ওটা নাও কাজ করতে পারে। তো আপনি যেখানে ক্যারিয়ার বিল্ড করবেন আম, একটা টাইমে, আপনার বিভিন্ন পার্সপেক্টিভ থাকা ভালো। সো আমাদের এই ক্যারিয়ার পাথে সবই পাবেন। এবং হ্যাঁ, আমি লেকচার নিব। আচ্ছা,
ইউএসএ স্টাডি অ্যাব্রডের উপর একটা কোয়েশ্চেন আছে, ওটা আমি অ্যান্সার করবো না কারণ এটা প্রোডাক্ট ম্যানেজমেন্টের উপর ওয়েবিনার। এবং এটা সকল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজন এটা নিতে পারবে, কারণ প্রোডাক্ট ম্যানেজার আসলে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হওয়া যায়। প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্য মাথায় রাখতে হয় যে আপনি যে স্কিলস গুলো আছেন ওইটা শিখছেন নাকি, এবং এই ওয়েবিনার এবং এই ক্যারিয়ার প্যাথটা নেওয়াটা হচ্ছে স্কিলসটা শেখার দিকে প্রথম পদক্ষেপ। সো ওয়েবে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এটা নেওয়া যায়। আচ্ছা, সো এখন আমরা ইয়েতে যাই। তো প্রোডাক্ট ম্যানেজার কি কি ডেলিভার করে চারটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভিশন, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, একটা হচ্ছে এক্সিকিউশন, একটা ডিজাইন। সো ভিশনটা সবার শুরুতে হয়। ভিশনটা সময় আপনার একটা ন্যারেটিভ বা প্রোডাক্ট ওয়াক থ্রু বানানো লাগবে। তার মানে হচ্ছে আপনার চিন্তা করা লাগবে যে বর্তমানে আপনার ইউজারকে এবং তাদের প্রবলেমটা কি, এবং যেই দুনিয়াতে আপনার প্রোডাক্ট সাকসেসফুল হয়ে গিয়েছে ওই দুনিয়াতে আপনার ইউজারের জীবনটা কিরকম, ওই প্রবলেমটা কিভাবে সলভ হয়ে গিয়েছে। এই জিনিসটা চিন্তা করতে পারা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের দায়িত্ব। সো একটা চিন্তা করতে পারেন যে আপনি যদি আইফোনের প্রোডাক্ট ম্যানেজার হয়ে থাকতেন, আপনার চিন্তা করা লাগতো যে বর্তমানে আপনার ইউজাররা হচ্ছে যারা মিউজিক শুনতে পছন্দ করে এবং ডে টু ডে লাইফে মিউজিক শুনে, তারা হয়তো বা বিশাল একটা ওয়াকম্যান ক্যারি করে মিউজিক শুনে, বা হয়তো বা কম্পিউটারে বসে বসে মিউজিক শুনে, হয়তো বা অন দা গো মিউজিক শুনতে পারে না। যে দুনিয়াতে আইফোন সাকসেসফুল হয়েছে ওখানে ইউজাররা একটা পোর্টেবল ডিভাইস যেটা হচ্ছে আইফোন, ওইটা ক্যারি করতে পারবে, যখন ইচ্ছে মিউজিক শুনতে পারবে। সো এই এই প্রোডাক্ট ওয়াক থ্রু বা ন্যারেটিভটা চিন্তা করা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের কাজ। যে আমার প্রোডাক্ট যেই জগতে সাকসেসফুল হচ্ছে ওই জগতে আমার ইউজারের জীবনটা কিরকম এবং এখন ইউজারের জীবনটা কিরকম, এবং এই গ্যাপটা ক্লোজ করা প্রোডাক্ট ম্যানেজারের দায়িত্ব। স্ট্র্যাটেজি হচ্ছে প্রোডাক্ট মার্কেট ফিট হাইপোথিসিস। তার মানে হচ্ছে আম, আমার একটা থিওরি থাকা লাগবে যে কি কারণে আমার প্রোডাক্টটা মানুষজন কিনবে, আমার আমার প্রোডাক্টটা কেনার ভ্যালুটা কি। সো হয় আইফোনের থিওরিটা ছিল যে সবাই ইয়ে শুনতে চায়, গান শুনতে চায় অন দ্য গো, কিন্তু পোর্টেবল কোনো হয়তো বা ডিভাইস নেই। এবং বিভিন্ন ইয়ে হচ্ছে যেমন উবারের থিওরিটা ছিল যে মানুষজন জাস্ট চায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, এবং ড্রাইভার মানে আর কি ড্রাইভারকে যদি আমি, এটা যদি অন্য মানুষের গাড়ি হয় এটা আমার যায় আসে না, আমাকে একটা জায়গায় পৌঁছায় নিলেই হয়েছে। আমি একটা টাকার বিনিময়ে তাড়াতাড়ি ওখানে যেতে চাই, এবং আমি ড্রাইভারকে চিনি নাকি চিনি না এটা আমার যায় আসে না। সে এটা হচ্ছে একটা হাইপোথিসিস ছিল, এবং তারা ওই হাইপোথিসিসটা রাইট ছিল। যে আমার প্রোডাক্ট মার্কেটে প্রোডাক্ট মার্কেটে ইউজার চাবে কেন, এবং ওই চাওয়ার মূল কারণটা কি। এরপরে আমাদের আছে হচ্ছে ডিজাইন। ডিজাইন হচ্ছে যখন আমার কাস্টমারদের সাথে কথা বলে বোঝা দরকার যে তাদের প্রবলেমটা কি, এবং সলভ করার জন্য যে সলিউশনটা হবে ওইটা ডিজাইনটা কি। যখন কাস্টমারটা পছন্দ করবে তখন ওই ডিজাইনটাকে ভেঙে ভেঙে আমার ইঞ্জিনিয়ারিং টিমের জন্য প্রথমে কোন ফিচার বানাবে এরপরে কোন ফিচার বানাবে ওই ডিসিশনটা নেওয়া হচ্ছে প্রোডাক্ট ম্যানেজারের কাজ। এবং অবশেষে এক্সিকিউশন। আম আম, সবাইকে মিউট করতে ইয়ে করছি। কো হোস্ট কে সালে ভাই একটু মিউট করেন, থ্যাংক ইউ। ওকে। এবং অবশেষে আমার হচ্ছে এক্সিকিউশন। এক্সিকিউশন হচ্ছে দৈনন্দিন জীবনে যখন আমার রোডম্যাপটা হয়ে গেছে, আমার ইঞ্জিনিয়ারিং টিম প্রতিদিন কি করবে, ইঞ্জিনিয়ারিং টিমের টার্গেট কি কি থাকবে, আমার প্রোডাক্টের টার্গেট কি কি থাকবে। তারপর হচ্ছে প্রোডাক্ট লঞ্চ করার পর প্রোডাক্ট সাকসেসফুল হচ্ছে নাকি হচ্ছে না ওটা মাপার জন্য কি কি মেট্রিক্সের দিকে তাকাবো। মেট্রিক্স, কখন আমাদের প্রোডাক্ট জিতেছে ওইটা মাপার মেট্রিক্স কি, কখন আমাদের প্রোডাক্ট হেরেছে ওইটা মাপার মেট্রিক্স কি। তার মানে হচ্ছে আমি যদি ওয়েবসাইটে একটা নতুন বাটন ইন্ট্রোডিউস করি এবং আমি চাই আমার প্রোডাক্টে সেলস হোক, ওয়েবসাইটে যদি ওই বাটনে ক্লিক পড়ে এবং সেলস হয় ওইটার রেট কত, এবং ওই বাটনটা ইন্ট্রোডিউস করার আগে ওটা ক্লিক করলে সেলস কত হতো, এই ডিফারেন্সটা কি, এবং আমাদের ডিফারেন্সটা বেড়েছে নাকি কমেছে, এই আইডিয়াটাও হচ্ছে প্রোডাক্ট উইনস এর উপরে পড়ে। সো আমাদের এই ডিসিশন গুলো নেওয়া লাগবে যে কখন আমরা জিতেছি ওটা আমরা বলতে পারবো নাকি। যদি আমরা বলতে না পারি ডেটার মাধ্যমে যে আমরা জিতেছি নাকি জিতেনি, আহ, তাহলে
খুব বড় চান্স যে আমরা যেসব ফিচার নামাচ্ছি ওইটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা আমরা কখনোই বুঝতে পারবো না। আমার যদি একটা থিওরি থাকে যে আমার ইউজার আমার আমি আমি ধরেন যারা ডুওলিঙ্গো ইউজ করে দেখেছেন, আমি ধরেন ডুওলিঙ্গোর প্রোডাক্ট ম্যানেজার। আমার যদি একটা থিওরি থাকে যে আমি যদি ডুওলিঙ্গোতে লিডার বোর্ড নিয়ে আসি, লিডার বোর্ড দেখলে মানুষজন লিডার বোর্ডের টপে থাকতে চাবে এবং মানুষজন প্ল্যাটফর্মে বেশি এনগেজ করবে। যদি প্ল্যাটফর্মে বেশি এনগেজ করে আমরা ওই যারা যারা এনগেজ করছে তাদেরকে অ্যাড দেখাতে পারবো, অ্যাড থেকে আমরা টাকা কামাতে পারবো। এটা যদি আমার থিওরি থাকে, আমার মাপা লাগবে যে যেই ইউজার লিডার বোর্ড দেখতেছে তারা লিডার বোর্ডের সাথে ইন্টারাক্ট করতেছে নাকি এবং তারা প্ল্যাটফর্মে বেশি থাকতেছে নাকি। আমরা যদি এটা না মাপি এবং আমরা লিডার বোর্ডটা ইন্ট্রোডিউস করি, আমরা কখনোই জানবো না যে লিডার বোর্ডটা সাকসেসফুল হয়েছে নাকি হয়নি। সেই জিনিসটা এক্সিকিউশন আন্ডারে পড়ে। সেই চারটা ক্যাটাগরিতে প্রোডাক্ট ম্যানেজারের কাজ করা লাগে। আম, আমাদের এই লেকচার আমরা প্রোডাক্ট ভিশন বা ভিশন ন্যারেটিভটা কি ওইটা আমরা একটু ডিটেলসে যাব, যাতে আমরা বুঝতে পারি ভিশন থেকে কিভাবে রোড ম্যাপটা আসে। একেবারে রোড ম্যাপ কিভাবে বানাতে হয় স্টেপ বাই স্টেপ, ওইটা একেবারে ইন্ট্রোডাক্টরি লেভেলে নাও বুঝতে পারে, সেটা আমরা এই লেকচার ওইভাবে কভার করব না, জাস্ট একটা আইডিয়া দিব। এবং আমার আমার ইয়েটা হচ্ছে যখন আপনি সবগুলো কম্পোনেন্ট পেয়ে যাবেন কোর্স থেকে, তখন যে কোনো একটা রোড ম্যাপ কিভাবে বানাতে হয় এটার প্রত্যেকটা ধাপ ইজিলি বুঝতে পারবেন। তো আজকে জাস্ট হাই লেভেলে কভার করব। আচ্ছা, চ্যাটে দেখি কোনো প্রশ্ন এসেছে নাকি। আচ্ছা, চ্যাটে প্রশ্ন আসতেছে, থ্যাংক ইউ, করতে থাকুন, আমি শেষে অ্যান্সার করব। আচ্ছা, সো ইয়ে কি প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট ভিশনটা কি? প্রোডাক্ট ভিশন হচ্ছে একটা খুবই খুবই কনভিন্সিং একটা গল্প, যে গল্পে আপনি একটা ছবি আঁকতে পারবেন যে আপনার প্রোডাক্টটা যদি সাকসেসফুল হয় দুনিয়াটা কিরকম দেখাবে। তো আপনার কাজ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনার ইউজারকে এটা ডিটারমাইন করা, আমি এটা আগেও বলেছি, ইউজারের প্রবলেম কি কি ওগুলো আইডেন্টিফাই করা, এবং ওই একটা প্রবলেম আপনি কিভাবে রিমুভ করবেন ওইটার একটা প্ল্যান বানানো। সো আপনার চিন্তা করা লাগবে যে আমি যদি একটা ইউজার এর একটা স্পেসিফিক প্রবলেম আমার প্রোডাক্ট দিয়ে সলভ করতে পারি, এরকম যত ইউজার আছে যাদের এই একই প্রবলেম আছে, আমার প্রোডাক্ট ওদেরও সবার প্রবলেম সলভ করে দিতে পারবে। এবং যখন এটা স্কেলে হবে, তার মানে হচ্ছে আপনি যখন এরকম 1 লাখ বা 10 লাখ কয়েকশো হাজার মানুষের প্রবলেম সলভ করবেন, তখন আপনার প্রোডাক্ট সাকসেসফুল হবে। এবং শুরুতে, এখন তো প্রোডাক্টটা এক্সিস্ট করে না, এখন আপনার ইউজারদের লাইফ এরকম, বাট আপনার যেই দুনিয়াতে আপনার প্রোডাক্ট সাকসেসফুল হয়েছে ওই দুনিয়াতে এই 1 লাখ মানুষের কাছে অ্যাপ আছে বা সফটওয়্যার আছে বা আপনার প্রোডাক্ট আছে, তাদের লাইফটা কিরকম, এই 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 ট্রান্সফরমেশনটা যদি আপনি বর্ণনা দিতে পারেন তখন ভালোভাবে, তখন আপনার একটা ভালো প্রোডাক্ট ভিশন আছে। So, আমি কয়েকটা এক্সাম্পল দিই। ফার্স্টে হাই লেভেলে দিব, এরপরে ইয়েতে দিব, মানে আরো ডিটেলসে দিব যে প্রোডাক্ট ভিশন কিরকম দেখায়। সো ফার্স্টে হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে যখন ইলন মাস্ক স্পেস এক্স এর প্রোডাক্ট ভিশন নিয়ে কথা বলছিল, সে বলেছে যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হিউম্যানিটি বিকেম অ্যান ইন্টারপ্ল্যানেটারি স্পিসিস। এবং কেন এটা নিয়ে সেও লেকচার দিয়েছে, বাট তার ভিশনটা ছিল হচ্ছে, তার চিন্তা যে সে যেই ওয়ার্ল্ডে সাকসেসফুল হয়েছে, তার প্রোডাক্ট যে ওয়ার্ল্ডে সাকসেসফুল হয়েছে স্পেস এক্স এর, ওটা হচ্ছে অ্যাফোর্ডেবল স্পেস ট্রাভেল। ওই ইয়েতে ওই ওয়ার্ল্ডে হিউম্যানিটি বা মানুষ মানুষজন বিভিন্ন প্ল্যানেটে বাস করতে পারছে। এবং এখনের দুনিয়া থেকে ওই দুনিয়ায় পৌঁছাতে অনেক টাইম লাগবে, অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট লাগবে। কিন্তু এই যে এই এই ভিশনটাই চিন্তা করা হচ্ছে ইয়ের কাজ ছিল। এখন ইলন মাস্ক অনেক বড় এন্টারপ্রেনার, তার মানে আর কি অনেক এক্সপিরিয়েন্স আছে, এর আগে অনেক কোম্পানি বানিয়েছে। তো সে হয়তো বা আরো অনেক অনেক বড় বড় ভিশন নিয়ে চিন্তা করতে পারে। আমি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্টে ক্যারিয়ার শুরু করি, আমি ছোট ফিচার লঞ্চ করি, আমি হয়তো বা এত বড়
10-15 বছরের ভিশন নিয়ে চিন্তা করব না। আমি হয়তো বা চিন্তা করব যে আমি নেক্সট 3 মাস বা 6 মাসে কোথায় পৌঁছাতে পারবো। সো ওইটা নিয়ে চিন্তা করার জন্য ভিশন নিয়ে নাভাল রাভিকান্তের একটা ভালো ইয়ে আছে। সে হচ্ছে একটা ইনভেস্টর এবং অথর এবং অ্যাঞ্জেল লিস্টের ফাউন্ডার। অ্যাঞ্জেল লিস্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে মানুষজন বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্টস করতে পারে। অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট হচ্ছে যেটা আহ, শুরুর দিকের কোম্পানির শুরুর দিকে ইনভেস্টমেন্ট, ছোট ছোট আকারের ইনভেস্টমেন্ট, ওইটাকে অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট বলে। এবং অ্যাঞ্জেল লিস্টের মাধ্যমে অনেকে এটা করতে পারে। ওইটার ফাউন্ডার এবং মানে কি এরকম বিভিন্ন আর্লি স্টেজ কোম্পানিতে ইনভেস্ট করে সাকসেসফুল হয়েছে। ব- অনেক মানে ভালো একটা বইও লিখেছে যেটা বেশ পপুলার সিলিকন ভ্যালি এবং টেক জগতে। তো সে একটা ভিশন নিয়ে কথা বলেছে যে ভিশন বানানোর সময় আমাদের চিন্তা করা লাগবে যে সোসাইটি কি চায় কিন্তু ওটা এখনো পেতে পারে না। সো আপনার আপনার যে ইউজার হবে একটা খুব স্পেসিফিক ইউজার গ্রুপ থাকবে, তার একটা জিনিস চায় কিন্তু এখন ওটা পাওয়ার কোনো উপায় নেই। আপনি যদি ওটা দিতে পারেন এবং অনেক মানুষকে একসাথে দিতে পারেন, ওইটাই ভিশন হতে পারবে এবং ওখান থেকে আপনি মানে কি প্রচুর টাকা কামাতে পারবেন। সো এক্সাম্পল হতে পারে পাঠাও, যে মানুষজন তাড়াতাড়ি অফিসে কমিউট করতে চেত বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে চেত, কিন্তু তখন ওইটার কোনো ভালো সলিউশন ছিল না। হয়তোবা সিএনজি পাওয়া অনেক হ্যাসেল, হয়তোবা ওইটা পাওয়া অতটা রিলায়েবল না, হয়তোবা বাইক না নিলে মানুষজন ট্রাফিক জ্যামে আটকে থাকবে। সো ওইটাই যখন আপনি স্কেইলে সলভ করতে পেরেছেন, যে মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানুষ যে কোনো জায়গায় যেতে চাইলে অ্যাটলিস্ট ঢাকা শহরে ডাক দিল, বাইক চলে আসলো, তখন ওইটার জন্য মানুষ টাকা দিতে ইচ্ছুক এবং এর অনেক মানুষ যখন টাকা দিতে ইচ্ছুক হবে তখন আপনার আইডিয়া সাকসিড করবে। সেটা হচ্ছে প্রোডাক্ট ভিশন। এবং প্রোডাক্ট ভিশনের আরো কয়েকটা এক্সাম্পল দিই। কিন্তু আপনার বোঝা লাগবে যে ভিশন যখন আপনার হয়ে যাবে, ওটা হচ্ছে বামে হচ্ছে বর্তমান দুনিয়া এবং হয়তোবা 6 মাস পরে কোন দুনিয়া আপনি যেতে চান। ভিশনটা হয়ে গেলেই কিন্তু আপনি প্রোডাক্ট রোডম্যাপের একটা জায়গায় পৌঁছে গেলেন, যেখানে আপনি জানেন না যে আপনার কোথায় যেতে হবে। এবং ভিশনটা আপনি ভ্যালিডেট করতে পারবেন মানুষের সাথে কথা বলে, যে আচ্ছা এরকম একটা সলিউশন থাকলে আহ, টাকা দিতে প্রস্তুত হতা নাকি, বা তোমার প্রবলেমটা সলভ হতে নাকি। একটা বিখ্যাত প্রোডাক্ট ম্যানেজমেন্টের বই আছে, নাম হচ্ছে মাম টেস্ট। মাম মানে হচ্ছে মা বা মাদার। মাম টেস্টে যে আইডিয়াটা, ওটা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট আইডিয়া আসবেন আপনি আপনার মায়ের কাছে যাবেন না, কারণ আপনার মা ইউজার না। অনেকে যে ভুলটা করে ওটা হচ্ছে, ধরেন আম, আপনি ধরেন ডাক্তারদের জন্য একটা প্রোডাক্ট সফটওয়্যার বানাতে যাচ্ছে, তারা তাদের একটা বন্ধু যে ইঞ্জিনিয়ার হয়তো তার কাছে গিয়ে এই আইডিয়াটা শেয়ার করবে। খুবই বড় চান্স ইঞ্জিনিয়ার যদি হয়তোবা খুব বড় প্রোডাক্ট লিডার বা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্সড ইঞ্জিনিয়ার এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, ওইটা না হয়, চান্সেস আর সে কখনোই বলতে পারবে না যে আপনার যে আইডিয়াটা ওইটা অ্যাকচুয়ালি ভালো একটা সলিউশন নাকি, কারণ সে ডাক্তার না বা সে ইউজারটা না। সো আপনার কাজ হচ্ছে ইউজারের সাথে কথা বলা, আপনার মায়ের সাথে না কথা বলে। সো ওইটা নিয়ে প্রোডাক্ট ম্যানেজারের ওই বইটা মাম টেস্ট বলে। বা আইডিয়া হচ্ছে আপনার যখন একটা ভিশন থাকবে এবং একটা সলিউশনের একটা খুব ভেগ ধারণা থাকবে, আপনার কাজ হচ্ছে বিভিন্ন মানুষের সাথে গিয়ে গিয়ে কথা বলা, যাতে ওই ইউজাররা ভ্যালিডেট করতে পারে আপনার আইডিয়াটা ভালো নাকি খারাপ না। বা আইডিয়াটা ভালো হলে হয়তো বা সলিউশনটা খারাপ, এবং আপনি বুঝতে পারেন আপনার কি বানানো লাগবে। ওইটার পর আপনার একটা লিস্ট হয়ে যাবে যে আচ্ছা আমার এই 0 থেকে 6 মাস পরে যদি আমি এখানে যেতে চাই, আমার এই 6টা জিনিস বানানো লাগবে। আমি প্রথমে এইটা বানাবো, সেকেন্ডে এইটা বানাবো, এবং এই জিনিসটা বানানোটাই আপনার প্রোডাক্ট প্ল্যানটাই প্রোডাক্ট রোড ম্যাপ হয়ে যাবে। আচ্ছা, ভিশনের আরো কয়েকটা এক্সাম্পল দিই। আম, এগুলো হচ্ছে প্রোডাক্ট ন্যারেটিভ। এটা বিভিন্ন টপ এক্সিকিউটিভ তাদের কোম্পানি নিয়ে কথা বলার সময় এদের শেয়ার হোল্ডার লেটার্সে এই সবগুলো লিখেছে। সো আমি এরকম বিভিন্ন শেয়ার হোল্ডার লেটার্স বা এক্সিকিউটিভের ভিশন এক জায়গায় এনেছি এবং আপনাকে আমি দেখাবো কিভাবে তারা কয়েকটা খুব স্পেসিফিক জিনিসের উপর ফোকাস করে, যেটা তাদের থিওরি, যেটা মানুষের প্রবলেম সলভ করে দিবে। আচ্ছা, তো শুরু করা যায় অ্যামাজন দিয়ে। এটা অ্যামাজনের 1997 সালের শেয়ার হোল্ডার লেটার থেকে নেওয়া। যে 1997 মানে কত বছর আগে, এটা প্রায় 27 বছর আগে, 1997 সালে সে অ্যামাজনের ভিশনটা চিন্তা করেছিল এবং সে তার শেয়ার হোল্ডার লেটারে লিখেছিল। এবং সে আম, অ্যামাজন নিয়ে এই কথাটা বলেছিল যে
বর্তমানে আমরা ইন্টারনেটের জগতে ঢুকছি, এবং ইন্টারনেটে যদি মানুষজন কমার্স করতে পারে, তাদের টাকা বাঁচবে এবং সময় বাঁচবে। সো তার ইয়েটা হচ্ছে, তার ভিশনটা হচ্ছে, সে এমন একটা জগৎ করতে চায় যেখানে মানুষ ইন্টারনেটে কমার্স করতে পারবে, কেনাবেচা করতে পারবে। এর আগে সবাই ফিজিক্যাল স্টোরে কেনাবেচা করতো, বই কিনতে হলে বইয়ের স্টোরে যেত, চশমা কিনতে হলে চশমার স্টোরে যেত, যে কোনো কাপড় কিনতে হলে কাপড়ের স্টোরে যেত। তার ভিশনটা ছিল যে এটা মানুষজন ইন্টারনেটে করবে, এবং তারা পার্সোনালাইজড রেকমেন্ডেশন পাবে। সো আমার যা কেনার ইচ্ছা এবং আমার যা পছন্দ হয়, ওগুলোই আমার সামনে আসবে, অন্য কিছু আসবে না। সো পার্সোনালাইজেশন এবং ইন্টারনেটে কমার্স করতে পারা, এই জগৎটা সে ক্রিয়েট করতে চেয়েছে। এবং এটা 1997 সালে সে তার তার শেয়ার হোল্ডার লেটারে লেখে। এবং আপনি যদি খেয়াল করেন, অ্যামাজন লাস্ট 27 বছরে এই ভিশন গুলার বিভিন্ন কম্পোনেন্টের উপরেই কাজ করেছে, যে কিভাবে অনলাইনে কমার্সটা আরো স্মুথ করা যায়, কিভাবে রেকমেন্ডেশন গুলো আরো ভালো করা যায়। সো সব শুরু হয় হচ্ছে একটা ভিশন থেকে। এবং অনেক অন্টারপ্রেনার দেখে যে একটা পয়েন্ট থেকে তাদের ভিশনটা ভুল ছিল, তখন তারা প্ল্যান চেঞ্জ করে, কিন্তু সব শুরু হয় ভিশন থেকে। আরো কয়েকটা এক্সাম্পল দিই। এটা হচ্ছে পেপ্যালের ভিশন, যেটা এখন বর্তমানে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিনটেক কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। পেপ্যালের যে ফাউন্ডার ছিল তখন, ফাউন্ডিং টিমে, পিটার থিয়েল তার ইয়েতে বলেছিল যে এই প্রজন্মে, এটা 1999 সালে, মানে চিন্তা করতে মজা লাগে যে 25 বছর পরে তারা ওই একই ডিরেকশনে আছে, এবং ওই ওই ডিরেকশনে তারা কাজ করতেছে, যে নতুন প্রজন্মের মানুষের টাকা থেকে কয়েকটা এক্সপেকটেশন থাকবে। টাকাটা হবে কনভিনিয়েন্ট, টাকাটা হবে সিকিউর, মানে সহজে মানুষের ওই টাকাটা নেওয়া যাবে না, এবং ওইটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। বর্তমানে আমি যদি হঠাৎ করে মানে কি ক্যাশ না নিয়ে বের হই, হয়তোবা আমি একটা জায়গায়, হয়তোবা একটা দোকানে পে করতে পারবো না, বা আমি আমার ফ্রেন্ডকে দিতে পারবো না, যতটুকু ক্যাশ নিব তার বেশি দিতে পারবো না। সো ওটা যে কোনো জায়গা থেকে আমাদের অ্যাক্সেস করার সুযোগ থাকতে পারবে, কারণ ওয়ার্ল্ডটা যদি খুব টেকনোলজি হেভি হয়ে যায়, খুবই বড় চান্স অনেক টাকা নিয়ে ঘোরাটা কনভিনিয়েন্ট হবে না। এবং আমি যদি আমার টাকা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, এনশিওর করা যে অন্য মানুষও আমার টাকা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে না। সো সিকিউর হওয়া লাগবে। সো অ্যাক্সেসেবল এবং সিকিউর মানি, এই দুইটা ফিচার বা এই দুইটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল নিয়ে পেপাল তাদের ভিশন করেছিল, এবং তাদের নেক্সট কয়েক বছরের সকল কাজ ছিল এই ভিশনের কাছে যাওয়া। যে আমি যদি কোনো ফিচার বানাই, ওইটা আইদার আমার কোম্পানি, আমার টাকাকে অ্যাক্সেসিবল করে নাকি বেশি, নাকি সিকিউর বেশি করে নাকি, এবং ওটা যদি না করে আমি ফিচার বানাবো না। এটা ছিল হচ্ছে অ্যাপেলের আইফোন 2007 সালে যে রিলিজ করেছিল। এই স্পিচটারও লিংক দিয়ে দিয়েছি ইউটিউবে। আইফোন রিলিজ স্পিচ দিলে, বা স্টিভ জবস আইফোন রিলিজ স্পিচ দিলে চলে আসবে, বলা হয় প্রোডাক্ট লঞ্চের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম্পলস। সো ওখানে তার আইডিয়া ছিল যে আহ, তার কাজ হচ্ছে, বর্তমানে মানুষজন একটা ডিভাইসে ইন্টারনেট, ইমেইল, ফোন সবকিছু রাখতে চায়, যেটার মধ্যে একটা প্লাস্টিক কিবোর্ড থাকে, এবং ওইটা ইউজ করা খুব কঠিন। এবং তার ভিশনটা ছিল হচ্ছে এমন একটা এরকম ডিভাইস বানানো যেটা ইউজ করা সহজ হবে, যেটা ইউজ করা ইনটুইটিভ হবে। সো ইজি টু ইউজ, ভালো ইউজার ইন্টারফেস, ওইটার উপর সে ফোকাস করেছিল। এবং সে দেখেছিল বর্তমান জগতে মানুষজন এই প্লাস্টিক কিবোর্ডে কাজ করে, আমার আইফোনের জগতে মানুষজনের এই প্লাস্টিক কিবোর্ড ইউজ করা লাগবে না। তাদের ইউজার ইন্টারফেসটা আরো সহজ হবে, তারা আঙ্গুল দিয়ে, হাত দিয়ে ওটা ইউজ করতে পারবে, কারণ এটা মানুষজন চায়। সো এটা ছিল তার প্রোডাক্ট ভিশন, এবং শুরুর সব ফিচারই ভালো ইউজার ইন্টারফেসের উপর ফোকাস করেছে। আরো আরো তার অনেকগুলো ইয়ে ছিল, যেমন মানে সে চেয়েছিল একটা ইকোসিস্টেমে সবকিছু হবে। সো আইফোনের বা অ্যাপেলের ইউজার্সরা এক ইকোসিস্টেমে যদি থাকে, রিওয়ার্ডেড হবে, অ্যাজ অপোজ টু তখনকার কম্পিটিটর উইন্ডোজ বা এরকম, তারা এক ইকোসিস্টেমের উপর ফোকাস করেনি, যে কোনো মানুষ যে কোনো ডিভাইস মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারবে, এটা স্টিভ জবস দেয়নি। সো তার আরো অনেক কম্পোনেন্ট ছিল ভিশনের, এটা স্পিচ থেকে নেওয়া। আইফোনের জন্য তার টপ প্রায়োরিটি ছিল ইউজার ইন্টারফেস যাতে ভালো হয়, এবং ওটা সে প্লাস্টিক কিবোর্ডটা
রিপ্লেস করার জন্য ইউজার ইন্টারফেসটা ভালো করতে চেয়েছিল, কারণ তার কাছে মনে হচ্ছে এটা হিউম্যান বা ন্যাচারাল না। ওকে, এটা স্ল্যাক, অনেকে হয়তো স্ল্যাক ইউজ করেছে। স্ল্যাকের ইয়েতে, স্ল্যাকের লেকচারে সে বলেছিল যে মানুষজন বর্তমানে কর্পোরেট অর্গানাইজেশনে কমিউনিকেশন করা খুবই ডিফিকাল্ট। মানুষজন কথা বলে, হয়তো ফিজিক্যালি কথা বলে, আহ, প্রত্যেকটা কথা বলার জন্য আলাদা নোট নেওয়া লাগে, নোট না নিলেও এটা হারিয়ে যায়, কোনো কিছু শেয়ার করা কঠিন, কোনো কিছু রিট্রিভ করা কঠিন। এবং তার ইয়েটা ছিল যে স্ল্যাকের কাজ হবে অর্গানাইজটাকে বা কর্পোরেশনটাকে ট্রান্সফর্ম করা, এবং এটা কিভাবে করবে, ওইটা হচ্ছে ইনফরমেশন রিডাকশনের মাধ্যমে এবং বেটার অর্গানাইজেশনের মাধ্যমে। সো এটা হতে পারে হচ্ছে আমি যদি সবকিছু, আমাকে মানুষজন যা যা লিখছে, যা যা ফাইল পাঠাচ্ছে, সবকিছু যদি একটা সফটওয়্যার বা প্ল্যাটফর্মে থেকে যেত, আমার ওগুলো নিয়ে চিন্তা করা লাগতো না, ওগুলো মাথায় রাখা লাগতো না, এবং আমি ওই ব্যান্ডউইথ মিটিং ভালোভাবে চালানোতে বা ভালোভাবে স্ট্র্যাটেজি বানানোতে ফোকাস করতে পারতাম। সো তার কাজ ছিল হচ্ছে, স্ল্যাক যখন সে বেচতেছিল, আরেকটা ইয়ে আছে, এই যে যেমন আম, আম, সে বলতেছিল যে যখন আপনি আহ, ঘোড়ার উপর বসার যে স্যাডেল, আহ, যে ঘোড়ার উপর বসতে চান, যখন আপনি স্যাডেলটা বেচবেন, আপনি বলবেন না যে স্যাডেলটা লেদারের বানানো বা আমি হচ্ছে একটা সিট বেচতেছি। মানুষজন ব্যস্ত হচ্ছে ঘোড়ায় চড়তে পারার এক্সপেরিয়েন্সটা, যে আপনি ঘোড়ায় চড়তে পারবেন, আপনি যে কোনো জায়গায় তাড়াতাড়ি যেতে পারবেন। ওটা আপনি কিভাবে পারবেন? এই স্যাডেলের মাধ্যমে। সো তার কথা ছিল যে আমি যখন স্যাডেল বেচি, আমি তো স্যাডেলটা বেচি না, আমি বেচি ঘোড়ায় চড়তে পারা, কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি যেতে পারা। সো আমি যখন স্ল্যাক বেচবো, আমি সফটওয়্যার বেচবো না, আমি বেচবো হচ্ছে আপনার অর্গানাইজেশন অনেক এফিশিয়েন্ট হয়ে যাবে, আপনার অর্গানাইজেশনে যে কোনো কেউ যে কোনো কারোর সাথে ইনস্ট্যান্টেনিয়াসলি কথা বলতে পারবে, আমি ওইটা বেচবো। এবং এটা নিয়ে তার একটা সকল এমপ্লয়ির কাছে অনেক বড় একটা মেমোই আছে, 2013 সালে একটা মেমো লেখে, ওইখানে সেই কথাটা বলে যে আমরা বেচতে চাই অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন, আমরা একটা সফটওয়্যার বেচতেছি না। সো এটা তার ভিশনে সে ভালোভাবে লেখে। আচ্ছা, লিঙ্কডইনের ভিশন নিয়ে আমরা কথা বলি, এবং আপনি খেয়াল করবেন এই ভিশনগুলো নিয়ে চিন্তা করলেই দেখবেন যে কি কি ফিচার আছে, ওটা খুব ক্লিয়ার হয়ে যায়, এবং আপনার কি কি ফিচার বানানো লাগবে। আমি যদি আপনাকে এখন বলি যে এমন একটা সফটওয়্যার বানাও যেটার মাধ্যমে একটা কোম্পানির আহ, মানুষ তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারবে, একটা কোম্পানির মানুষের ইনফরমেশন স্টোরেজ খুব সহজ হয়ে যাবে, আপনি কিন্তু একটা মোটামুটি মাথায় একটা আইডিয়া চলে আসছে যে আচ্ছা এইসব এইসব জিনিস বানানো লাগতে পারে। ওই আইডিয়াটা ঠিক নাকি ঠিক না ওইটা আপনার ইউজারকে দেখালে আপনি বুঝতে পারবেন, কিন্তু একটা আইডিয়া চলে আসবে, ওইটাই হচ্ছে প্রোডাক্ট রোডম্যাপের শুরু। আম, এবং ওখান থেকে কি কি বানানো লাগবে ওইটাই হচ্ছে প্রোডাক্ট রোডম্যাপ। লিঙ্কডইন যারা ইউজ করেছে এবং যারা ইউজ করে যদি না থাকেন, আপনি যদি টেক বা কোনো কর্পোরেট ক্যারিয়ার করতে চান, আমি সাজেস্ট করবো লিঙ্কডইন যাতে থাকে। লিঙ্কডইনের ভিশনে ফাউন্ডার বলেছিল যে সে একটা ইকোনমিক গ্রাফ তৈরি করতে চায়, আম, যে পুরা ওয়ার্ল্ডে, পুরা বিশ্বে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানুষের চাকরির মাধ্যমে কানেক্ট করতে পারা হচ্ছে তার ইচ্ছা ছিল, যে প্রত্যেক মানুষকে চাকরির মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন, এবং এটা যদি করার সম্ভব হয়, খুব ভালো ইকোনমিক অপরচুনিটি ক্রিয়েট করার সুযোগ পাবেন। কিভাবে? আপনি যদি জানেন যে আপনি যে কোম্পানিতে কাজ করতে চায়, ওই কোম্পানিতে কারা কারা কাজ করে এবং তাদের সাথে আপনার প্রফেশনাল রিলেশনশিপটা কি। আপনি ধরেন গ্রামীণ ফোনে কাজ করতে চান, গ্রামীণ ফোনের সেলস টিমে কাজ করতে চান, আপনি যদি একটা ইকোনমিক গ্রাফ আঁকতে পারেন যে আমি হচ্ছে অমুক ইউনিভার্সিটিতে পড়ি, অমুক ইউনিভার্সিটিতে অমুক বড় ভাইয়া আপুরা আমার ইউনিভার্সিটির অ্যালামনাই, তারা তাদের মধ্যে একজন গ্রামীণ ফোনের সেলস টিমে আছে। সো আপনি যদি এই কানেকশনটা আঁকতে পারেন, আপনি জানেন যে আচ্ছা এখন আমি ওই ইউনিভার্সিটির অ্যালামনাই যে গ্রামীণ ফোনের সেলস টিমে আছে, তার সাথে যদি আমি এখন কথা বলতে পারি, আমি এই অপরচুনিটিটা পাওয়ার এক ধাপ এগিয়ে যাব। সো যে কোনো ইকোনমিক অপরচুনিটি পাওয়ার জন্য আমাদের ফার্স্টে একটা সুন্দর ইকোনমিক গ্রাফ আঁকতে পারার ক্যাপাসিটি থাকতে হবে।
এবং এটা ডিজিটালি করা, এই থিওরিটাই ছিল হচ্ছে লিঙ্কডইনের ফাউন্ডার। সো হয়তোবা লিঙ্কডইন যখন আমরা চিন্তা করি চাকরি পাওয়ার একটা প্ল্যাটফর্ম, নিজের রেজুমে দেখানোর একটা প্ল্যাটফর্ম, কিন্তু এটা কিভাবে হবে ওইটার ভিশনটা ছিল হচ্ছে জেফের, যে আমি একটা ইকোনমিক গ্রাফ আঁকবো যেটা দিয়ে আমি পুরা গ্লোবাল ইকোনমিটাকে ডিজিটালি মানুষ টু মানুষ ম্যাপ করতে পারবো, যার ফলে একটা ইকোনমিক অপরচুনিটি একটা মানুষের জন্য পাওয়া মাচ ইজি হয়ে যাবে। সো এটা ছিল লিঙ্কডইনের ইকোনমিক গ্রাফ এবং লিঙ্কডইনের ভিশন। ওকে, আরেকটা ইয়ে দেই, আরেকটা ভিশন দেই, ওটা হচ্ছে অ্যামাজনের যারা ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফিজিক্যাল ডিভাইস হচ্ছে কিন্ডেল, যেটা হচ্ছে বই পড়ার ডিভাইস। সো কিন্ডেলের যে ইয়ে আছে, কিন্ডেলের যে ভিশন আছে, কিন্ডেলের ভিশনটা লিড করেছিল ক্রিস গ্রিন নামের একটা লোক, ও হচ্ছে ভিপি অফ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ছিল অ্যামাজনে। কিন্ডেল নিয়ে তার একটা বই আছে যেটার নাম হচ্ছে দ্য এভরিথিং বুক, রিডিং ইন দ্য এজ অফ অ্যামাজন। ওই বইয়ে সে কিন্ডেলের ভিশন নিয়ে কথা বলে, যে আমি যখন কিন্ডেল বানিয়েছিলাম আমরা কি কি জিনিস চিন্তা করেছিলাম। সো সে সে চিন্তা করেছিল যে অনেক মানুষ একটা ইলেকট্রনিক ডিভাইস, মানে রিডার ডিভাইস যখন বানানোর চিন্তা করে, তারা অনেক কিছু চিন্তা করে। তার কাছে মনে হয়েছিল সবচেয়ে সাকসেসফুল রিডিং ডিভাইস হচ্ছে বই, এবং বইয়ের আহ, যেই কাগজ আছে ওই কাগজটা হচ্ছে তার ডিজাইন স্ট্যান্ডার্ড। সো কাগজের মানে কি ইয়ে কি, আম, কাগজের কি কি অ্যাট্রিবিউটস আছে যেটা কাগজকে সাকসেসফুল করে, একটা হচ্ছে ওজন কম, তারপর হচ্ছে মোটামুটি টিকে, কখনো নষ্ট হয় না, তারপর হচ্ছে যে কোনো আলোর নিচে পড়া যায়। আম, এবং সে, তার কাজ ছিল কিন্ডেলের ডিজাইনে কিভাবে ওজন কমানো যায়, কিভাবে যে কোনো আলোর নিচে পড়া যায়, এবং মানে কি অনেকক্ষণ চার্জ টিকে এরকম একটা কিছু বানানো, যাতে ওটা একটা কাগজের মতো হতে পারে। এখন মানে কি মানুষজন আস্ক করবে যে আচ্ছা হ্যাঁ এটা দিয়ে তো হবে না, কারণ মানে তাহলে তো মানুষ বই ইউজ করবে। তো অবশ্যই অবশ্যই ন্যাচারাল মানে কি আম, আরো অনেকগুলো ফিচার থাকা লাগবে, যেটার ফলে বইয়ের উপর মানুষ কিন্ডেল ইউজ করবে। তাদের জন্য ওটা ছিল তাদের ডিজিটাল বইয়ের বেস, যে কোনো বই যে যখন ইচ্ছা ওই ডিভাইসে কিনে পড়া শুরু করে দিতে পারতেন। কিন্তু ডিজাইনের দিক থেকে তার ভিশনটা ছিল কাগজের কত কাছাকাছি আমরা যেতে পারবো। এবং সে বলতেছিল অনেক কোম্পানি এই ফিচার ওই ফিচার, আমার বইয়ে বাটনে এই এই বাটন থাকবে, স্ক্রিনে এই এই লাইটস থাকবে, যেটা জিনিসটাকে ভারী করে দেয়, যেটা পড়ার সময় ডিস্ট্রাকশন নিয়ে আসে, সেগুলো কিছুই চাচ্ছিল না, কারণ কাগজে এই ডিস্ট্রাকশন গুলো থাকে না। এবং আপনি যদি কিন্ডেল ধরে দেখেন দেখবেন যে মানে আর কোনো বাটন নেই, আর ওরকম কোনো ঝলমলা ডিজাইন নেই, জাস্ট কাগজের মতো একটা খুব লাইট একটা ডিজিটাল ডিভাইস। সো ওখান থেকেই রোডম্যাপ শুরু হয়। এবং ভিশনটা যদি খুব ভালো থাকে, যে অ্যাডভান্টেজ ওটা হচ্ছে আপনার কোন ফিচার বানানো লাগবে কোন ফিচার বানানো লাগবে না এই ডিসিশনটা নেওয়া ইজি হয়ে যায়, কারণ আপনি নিজেকে আস্ক করতে পারবেন আমার যে প্রোডাক্ট ভিশন আছে ওইটার আমার এই নতুন ফিচারটা কি ওইটার কাছে যেতে সাহায্য করবে নাকি দূরে নিয়ে যাবে। সো তখন প্রোডাক্ট রোডম্যাপটা বানানো ইজি হয়। আচ্ছা, আমরা টাইমে চলে এসেছি। আশা করি একটা আইডিয়া পেলেন আম, যে কিভাবে প্রোডাক্ট ভিশন বানাতে হয় এবং ওখান থেকে কিভাবে একটা রোড ম্যাপ আসে। আমরা অবশ্যই ইয়েতে মানে কি ডিটেলসে যাব আমাদের ক্যারিয়ার পাথে, এবং প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে দেখাবো। আম, এবং একটা লেকচার, একটা ইন্ট্রোডাক্টরি লেকচারে সব করা সম্ভব না। প্রোডাক্ট ভিশনের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে নিই, যে ওটা কাস্টমারের কথা চিন্তা করা লাগবে, কাস্টমারের জীবন কিভাবে বদলাবে এটা এটা চিন্তা করা লাগবে। প্রোডাক্ট ভিশনটা যারা শুরুতে প্রোডাক্ট ম্যানেজমেন্ট করছে তারা বেশি দূরে হয়তো বা চিন্তা করা কঠিন বা আনরিয়ালিস্টিক হয়ে যাবে। সো একটু অ্যাম্বিশাস হতে হবে, কিন্তু খুব বেশি অ্যাম্বিশাস হলে হয়তো বা প্রবলেম হতে পারে। আহ, তারপর হচ্ছে কিভাবে আপনার আপনার প্রোডাক্টটা বেটার ওইটা আপনার দেখানো লাগবে। যেমন স্টিভ জবস বলে দিছিল যে মানুষ যে প্লাস্টিক কিবোর্ডে টাইপ করে, আমাদের প্রোডাক্টটা বেটার কারণ আমরা আঙ্গুল দিয়ে ইয়ে করতে পারি, ওটা চেঞ্জ করতে পারি। এবং আপনার ভবিষ্যতের দিকে তাকানো লাগবে, যে 5 বছর পর বা শুরুতে 1 বছর পর আপনার যদি প্রোডাক্ট সাকসেসফুল হয়, ইউজাররা আপনাকে নিয়ে কি বলবে, ইউজার ইউজারের প্রবলেমটা কিভাবে সলভ হয়ে যাচ্ছে ওই প্রোডাক্ট দিয়ে, এটা ইউজার কিভাবে বলবে, কারণ ওইটা আপনাকে একটা আইডিয়া দিবে কি বানানো লাগবে।
সি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোডাক্ট ভিশন। আমার আরো অনেক স্লাইড ছিল কাভার করার মতো, কিন্তু মানে এগেন এগুলো অনেক বড় বড় টপিক, ইন্টারেস্টিং টপিক, 1 ঘন্টায় সব কাভার করা সম্ভব না। তো আমি এখানে এখন লেকচারটা এন্ড করবো। আশা করি প্রোডাক্ট ভিশন একটা ভালো আইডিয়া হয়েছে। একটা এক্সাম্পল ফ্রেমওয়ার্ক আমি দিয়ে যাচ্ছি যে প্রোডাক্ট ভিশন বানানোর জন্য আপনি কিরকম ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যে আপনি 1-2 বাক্যে আপনার প্রোডাক্ট ভিশন এক্সপ্লেন করার ক্যাপাসিটি থাকতে হবে, এবং যখন যখন আপনি করবেন আপনি এরকম একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারেন। আপনার বলা লাগবে যে এই প্রোডাক্ট, আমার প্রোডাক্ট এই কাস্টমারের জন্য। সো আমি যদি ডাক্তারদের জন্য সফটওয়্যার বানাই, আপনার বাক্যটা থাকবে যে আম, ধরেন আমি ফার্মাসিস্টদের জন্য একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাচ্ছি। তখন আপনার প্রোডাক্ট স্টেটমেন্টটা এভাবে হবে যে আমার আমার প্রোডাক্ট ফার্মাসিস্টদের জন্য, যাদের কি লাগবে, যাদের সকল ওষুধ ম্যানেজ করার একটা ভালো ডিজিটাল ইনভেন্টরি নাই, ফিজিক্যাল ইনভেন্টরি হয়তো অনেক সমস্যা। সো আমার প্রোডাক্ট যেটা একটা হেলথ কেয়ার প্রোডাক্ট বা যেটা একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রোডাক্ট, এটা কেনার মূল কারণ হচ্ছে বর্তমানে ইনভেন্টরি, ফার্মাসিস্টদের ইনভেন্টরি হয়তো ম্যানেজ করার জন্য কোনো ডিজিটাল সলিউশন নাই। আমার যে প্রাইমারি কম্পিটিটর, আপনি যদি মার্কেটে নতুন হন, আপনার প্রাইমারি কম্পিটিটর হবে এক্সিস্টিং সলিউশন, যে তাদের প্রাইমারি কম্পিটিটর হয়তো বা নোট খাতা। সো আপনার নোট খাতায় থেকে আপনার মূল ডিফারেন্স হচ্ছে একবার তথ্য আপনার সফটওয়্যারে দিলে ওইটা ডিলিট হয়ে যাবে না, ওই খাতাটা মেনটেন করা লাগবে না, নতুন খাতা কেনা লাগবে না। সো আপনার আপনার ইয়েটার মূল ভ্যালু হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেন্টরি ম্যানেজমেন্টের হচ্ছে ওই রেকর্ডটা সুন্দরভাবে রেখে দেওয়া, হয়তো বা আপনার সফটওয়্যারে ওইটা খাতা কলমের থেকে অনেক বেশি এনশিওর হওয়া যায়। সো এই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আমার প্রোডাক্ট কাদের জন্য এবং যাদের জন্য ওদের মূল প্রবলেমটা কি, ওই ওরা আপনার প্রোডাক্ট কেন কিনবে, এবং কিভাবে আপনার টপ কম্পিটিটরের থেকে আপনার প্রোডাক্ট বেটার। সো এইটা যদি আপনি 2-3 বাক্যে লিখতে পারেন, মানে আপনার একটা ভালো প্রোডাক্ট ভিশন আছে। আচ্ছা, সো আবার আমরা প্রোডাক্ট ভিশনের ইয়ে দিলাম, আম, একটা এক্সাম্পল দিলাম। এখন আমি অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, নেক্সট 10 মিনিট আমি প্রশ্ন নিব। প্রশ্ন নিয়ে আমরা আমাদের ওয়েবিনারটা এখানে এন্ড করে দিব। আচ্ছা, সো যাদের প্রশ্ন আছে তারা চ্যাটে প্লিজ প্রশ্ন করুন, আমি একে একে অ্যান্সার দিচ্ছি। পার্টিসিপেন্টস, থ্যাংক ইউ আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। কাইন্ডলি আপনাদের কোয়েশ্চেন্স গুলো একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন, আমরা চ্যাট বক্স থেকে কোয়েশ্চেন্স গুলো নিব। ভাইয়া, আমরা তাহলে ফার্স্ট এর দিকে কয়েকটা কোয়েশ্চেন এসেছিল, আমরা ওগুলো ফার্স্ট থেকে নেওয়া স্টার্ট করি ইন দ্য মিন টাইম। আচ্ছা, আচ্ছা, আমি একটা প্রশ্ন পেয়েছি যে এই কোর্সটা স্পেসিফিক কাদের জন্য, এই কোর্সে ভালো করলে কি করতে হবে, এরকম কয়েকটা আহ আহ, আ- আমাদের দেশে যে কোনো কোর্সে যে কেউ করতে পারবে বলে প্রচার করা হয়। আচ্ছা, এরকম একটা প্রশ্নটা কাদের জন্য, এই এটা হচ্ছে তাদের জন্য যারা প্রোডাক্ট ম্যানেজার হতে চায়। প্রোডাক্ট ম্যানেজার হতে চাওয়ার কয়েকটা বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। একটা হচ্ছে আপনি বর্তমানে একটা চাকরি করছেন, হয়তো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বা ডিজাইনার হিসাবে। আপনার ইচ্ছা, আপনি দেখেছেন আপনার কোম্পানিতে হয়তো প্রোডাক্ট ম্যানেজার আছে বা নেই, আপনি ওই ওই রোলে যেতে চান। সো তখন এই কোর্সটা আপনার জন্য। আরেকটা হচ্ছে আপনি হয়তো এখন স্টুডেন্ট, আপনার টেকনোলজি ফিল্ডে ক্যারিয়ার বানানোর ইচ্ছা, আপনি ভবিষ্যতে প্রোডাক্ট ম্যানেজার হতে চান, তখন কোর্সটা আপনার জন্য। আরেকটা হচ্ছে আপনি হয়তো একটা ফাউন্ডার হতে চান বা একটা অন্টারপ্রেনার হতে চান। অন্টারপ্রেনারদের শুরুতে সিইওদের অনেক প্রোডাক্ট ম্যানেজমেন্ট করা লাগে। তো আপনি যদি ওইটা হতে চান, প্রোডাক্ট ম্যানেজার, এই কোর্সটা আপনার জন্য। কোন ব্যাকগ্রাউন্ডের জন্য, এগেন বর্তমান দুনিয়া খুব স্কিল স্পেসিফিক হয়ে গেছে। তো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে আপনি যদি এই স্কিলগুলো শিখেন, আপনি প্রোডাক্ট ম্যানেজার হতে পারবেন। সার্টেন ব্যাকগ্রাউন্ড থেকে আসলে অ্যাডভান্টেজ পাবেন। আপনি যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসেন বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাথে আপনি অ্যাডভান্টেজ পাবেন। কিন্তু আমি পার্সোনালি সকল ব্যাকগ্রাউন্ড থেকে প্রোডাক্ট ম্যানেজার হতে দেখেছি। সেই হচ্ছে একটা শর্ট উত্তর। এই এই ইয়েটা, আপনি যদি প্রোডাক্ট ম্যানেজার না হতে চান বা কোনো ইচ্ছা না থাকে, এই কোর্সটা আপনার জন্য না। এবং আপনার যদি মনে হয় যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট রিলেটেড কোনো স্কিলস আপনার কখনো কাজে লাগবে না, এই কোর্সটা আপনার জন্য না। আচ্ছা, নেক্সট ইয়েটা, নেক্সট কোয়েশ্চেনটা নেই। আমি একটা কোয়েশ্চেন পেয়েছি ভাইয়া, সরি ফর ইন্টারাপ্টিং। হ্যাঁ, কোর্স গুলো যে রেকর্ডিং এর কথা বলছে, আমাদের লাইভ ক্লাসেস গুলোর রেকর্ডিং আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটে।
এবং আপনারা প্রি রেকর্ডেড ক্লাসেস গুলোরও হচ্ছে আমরা তো কয়েকটা প্রি রেকর্ডেড ক্লাস হচ্ছে এক্সট্রা হিসাবে দিয়ে দিই আমাদের লার্নার্স থেকে, আপনারা ওটাও পেয়ে যাবেন। এবং হচ্ছে আমাদের কোর্সের প্রাইসটাও আমি টেক্সটে লিখে দিয়েছি, মানে আমাদের চ্যাট বক্সে। সো কাইন্ডলি ওটা দেখবেন, ওটা হচ্ছে 6000 টাকা, এবং আমি ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিয়েছি, সো প্লিজ চেক দ্যাট আউট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন্স। আচ্ছা, একটা ভালো প্রশ্ন পেয়েছি স্বর্ণা কাছ থেকে। আহ, প্রশ্নটা হচ্ছে যে ফ্রেশারের জন্য কি প্রোডাক্ট ম্যানেজার হওয়া নাকি পসিবল নাকি? প্রোডাক্ট ম্যানেজার সাধারণত একটু সিনিয়র একটা রোল, তার মানে হচ্ছে সাধারণত একেবারে এন্ট্রি লেভেলের প্রোডাক্ট ম্যানেজার সুযোগটা দেওয়া হয় না, দেওয়া হয় হচ্ছে আহ, আপনার 2-3 বছরের এক্সপিরিয়েন্স আছে ওই ইয়েতে। এখন এটা মানে না যে ফ্রেশার হয়ে আপনি অপরচুনিটিটা পাবেন না, কারণ প্রোডাক্ট ম্যানেজারের ঠিক নিচে রিলেটেড অনেকগুলো রোলস আছে। প্রোডাক্ট অ্যানালিস্ট বলতে পারে, প্রোডাক্ট ওনার বলতে পারে, প্রোডাক্ট অপারেশনস বলতে পারে, হয়তো ওই টিম ওটাকে বিজনেস অ্যানালিস্ট বলতে পারে, হয়তো ওই টিম ওইটাকে প্রোডাক্ট ডেটা অ্যানালিস্ট বা ডেটা অ্যানালিস্ট বলতে পারে। এরকম অনেকগুলো ইয়ে আছে, রোল আছে যেটা প্রোডাক্ট ম্যানেজারের ঠিক নিচে, এবং অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার বলতে পারে, প্রোডাক্ট এক্সিকিউটিভ বলতে পারে। বাংলাদেশে দেখি এক্সিকিউটিভ খুব ইউজ করে জুনিয়র রোলের জন্য, বাইরের দেশে এক্সিকিউটিভ শুধু সিনিয়র রোলের জন্য ইউজ করা হয়ে থাকে। সো এই আপনি যদি প্রোডাক্ট ম্যানেজমেন্ট স্কিলস গুলো শিখেন, চান্সেস আর ফ্রেশার হিসাবে আপনি প্রোডাক্ট ম্যানেজারের যে ঠিক ল্যাডারে যে নিচের রোলগুলো ওগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, প্রোডাক্ট অ্যাসোসিয়েট, প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট এক্সিকিউটিভ এসব। এবং আপনি যদি এই স্কিলগুলো থাকে, আপনি ওই ওই প্রথম জবটা পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে গেল, এবং প্রথম জবটা পেলে আপনার প্রোডাক্ট ম্যানেজারে ট্রানজিশন হতে অনেক সহজ হবে। আশা করি প্রশ্নটা অ্যান্সার করেছি। আচ্ছা, কোন 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 কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজারের ইয়ে থাকে? যেহেতু মানে টেকনোলজি ফিল্ডটা বাংলাদেশে খুব নতুন, আমার কোন একটা কোম্পানিতে প্রোডাক্ট ম্যানেজার আপনি হতে পারবেন নাকি পারবেন না, এটা উত্তর করার আমার সিম্পল ফ্রেমওয়ার্ক হচ্ছে ওই কোম্পানির কোনো ডিজিটাল প্রোডাক্ট আছে নাকি। ডিজিটাল প্রোডাক্টের আন্ডারে কি কি পড়তে পারে? ওয়েবসাইট আছে নাকি, ওদের হয়তোবা সোশ্যাল মিডিয়া পেজেস আছে নাকি, ওদের কোনো একটা অ্যাপ আছে নাকি, ওদের কোনো একটা সফটওয়্যার আছে নাকি। যদি একটা কোম্পানির কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকে, চান্সেস আর ওই ডিজিটাল প্রোডাক্টটার সাকসেস এবং ফিউচার ম্যানেজ করার জন্য তাদের একটা প্রোডাক্ট ম্যানেজার লাগবে। এখন তারা হয়তোবা ওইটাকে প্রোডাক্ট ম্যানেজার ডাকতেছে না, হয়তোবা আপনার ওয়েবসাইটের স্ট্র্যাটেজি মেনটেন করবে, ওইটাকে হয়তোবা তারা মার্কেটিং এক্সিকিউটিভ ডাকতেছে বা কিছু একটা ডাকতেছে, কিন্তু চান্সেস আর দৈনন্দিন জীবনে ওই প্রোডাক্টটার রোল হয়ে যাবে, ওই মানুষটার রোল হয়ে যাবে প্রোডাক্ট ম্যানেজারই। তো আপনি চিন্তা করবেন যে যেই সব কোম্পানিতে একটা ডিজিটাল প্রোডাক্ট আছে, খুবই বড় সম্ভাবনা ওদের একটা প্রোডাক্ট ম্যানেজার লাগবে, যদিও তারা জব ডিসক্রিপশনে ওটাকে হয়তো প্রোডাক্ট ম্যানেজার বলতেছে না। ওই রোলে সাকসেসফুল হওয়ার জন্য, ওই ইন্টারভিউতে ভালো করার জন্য তারা দেখবে আপনি প্রোডাক্ট ম্যানেজারের মতো চিন্তা করতে পারতেছেন নাকি। আচ্ছা, এখানে একজন মানুষ দেখি বারবার একটা কোয়েশ্চেন স্প্যাম করেই যাচ্ছে ইয়ে নিয়ে, স্টাডি অ্যাব্রড নিয়ে। আমি এটা প্রোডাক্ট ম্যানেজারের ওয়েবিনার, আমি স্টাডি অ্যাব্রড নিয়ে কোনো কোয়েশ্চেন্স নিব না। এটা অন্যদের টাইমেরও রেসপেক্ট করা হচ্ছে না। আচ্ছা, আর কোনো আর কোনো রকম প্রশ্ন নেই? আহ, ইয়ে ইন্টারাক্টিভ কেয়ারস এর টিম, আপনারা যদি একজন একজনকে আনমিউট করে করে যাদের প্রশ্ন করার ইচ্ছা তারা পার্টিসিপেন্ট প্যানেলের হাত তোলার অপশনটা ইউজ করুন। ইন্টারাক্টিভ কেয়ারস এর টিম একজন একজন করে টাইম দিবে। আমি জাস্ট আর 2টা প্রশ্ন নিব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। পার্টিসিপেন্ট কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, আমি ফার্স্টেই তাসিন ভাইয়াকে ফ্লোর দিব, উনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন। সালাম আলাইকুম ভাইয়া। আহ, আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল ভিশন নিয়ে। ধরেন আমি ভিশনটা আমার ক্লিয়ার, যে আমার অডিয়েন্স কে, আমার কাস্টমার কে, এন্ড আমার প্রোডাক্ট আইডিয়াটা কেমন হবে।
সো অ্যাজ আ লোন, ধরেন আমি একজন স্টুডেন্ট, হচ্ছে আমি ফ্রেশ ফ্রেশ গ্রাজুয়েট, আমার আইডিয়াও আছে। সো আমি ওই আইডিয়াটাকে, ওই যে প্রোডাক্টটাকে লাইভ করার জন্য আমার ফান্ডস অর ক্রেডিবল যে কানেকশনস আছে ইন্ডাস্ট্রিতে, ওইটা কিভাবে আনবো, প্লাস আমি ওইটাকে প্রেজেন্ট কিভাবে করব যাতে আমি নেসেসারি ফান্ডস অর ওই প্রোডাক্টটাকে আমি লাইভ করতে পারি, এন্ড মানে মানুষকে ওইটার ইম্পর্টেন্স বুঝাতে পারি। আচ্ছা, এখানে দুইটা প্রশ্ন করা হয়েছে। একটা হচ্ছে আমি আমার প্রোডাক্ট ভিশন কিভাবে প্রেজেন্ট করব, এবং আরেকটা হচ্ছে আমি কিভাবে আমার মানে আর কি ফান্ডিং ফান্ডিং ইয়ে করার জন্য কানেকশনস করব। দুইটা বেশ বড় প্রশ্ন, দুইটার উপরেই লেকচার আলাদা আলাদা দেওয়া যায়। প্রথমটার জন্য আমি সাজেস্ট করব যে পিচ ডেক, যেসব কোম্পানি হয়তোবা সিড ফান্ডিং তুলেছে, সিরিজ এ ফান্ডিং তুলেছে, 5 মিলিয়ন 10 মিলিয়ন এরকম ফান্ডিং তুলেছে, এরকম ওদের অনেকের পিচ ডেক অনলাইনে পাওয়া যায়। সো তুমি সার্চ করে দেখতে পারো যে আচ্ছা আমি ধরেন যখন স্ল্যাকের কোনো পিচ ডেক অনলাইনে আছে নাকি, ইয়ার কোনো পিচ ডেক, যখন কোন একটা স্টার্ট আপ লুম, তারপর হচ্ছে ফিগমা, এরা যখন ফান্ড রেজ করছিল ওদের কোনো পিচ ডেক আছে নাকি, নোশন, দেখবা কয়েকটার পিচ ডেক অনলাইনে পাওয়া যায়। তখন যদি তাদের পিচ ডেক গুলো দেখো, দেখবা একটা প্যাটার্ন আছে যে তারা আমাদের কাস্টমারকে, কাস্টমারের প্রবলেম কি কি, ওই কাস্টমারের মার্কেট কত বড়, এক্সিস্টিং কি কি কম্পিটিটর আছে, আমাদের আমাদের সলিউশন কিভাবে বেটার, আমরা নেক্সট 3 মাসে কি 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 বানাবো, নেক্সট 6 মাসে কি বানাবো, আমাদের বর্তমান গ্রোথ কি, 3 মাস পরে গ্রোথ কি থাকবে, 6 মাস পরে গ্রোথ কি থাকবে, বর্তমান রেভিনিউ কি, 3 মাস পরে কি থাকবে, 6 মাস পরে কি থাকবে, এরকম কয়েকটা প্যাটার্ন আছে এবং কয়েকটা জিনিসই এরকম 7-8টা টপিকই প্রত্যেকটা পিচ ডেকে থাকে। এবং আইডিয়াটা থাকে যে আচ্ছা আমাদের বর্তমান গ্রোথ এরকম, 6 মাস পরে গ্রোথ এরকম হবে, কিন্তু আমাদের ওইটা পাওয়ার জন্য আরো 3টে ইঞ্জিনিয়ার লাগবে, আরো আরো 4টা ম্যানেজার লাগবে, ওদেরকে হায়ার করার জন্য আমাদের আরো টাকা লাগবে, সো আমাদের এত টাকা ইনভেস্টমেন্ট লাগবে। সো পিচ ডেকে সাধারণত এইসব থাকে। সো যতগুলা পিচ ডেক অনলাইন এরকম পড়বা তত একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের ভিশনটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব ইনভেস্টার্স বা যারা ফান্ড দিবে ওদের জন্য। এই গেল এক। দ্বিতীয়টা, কিভাবে আমি আমার নেটওয়ার্ক বাড়াবো, এটা অনেক লং একটা অ্যান্সার, কিন্তু আইডিয়াটা হচ্ছে তুমি যত ইন্ডাস্ট্রিতে কাজ করবা, আম, যত এরকম মিট আপসে যাবা, ফাউন্ডারদের মিট আপ, যত ভালো একটা প্রোডাক্ট বানাবা, তত মানুষ তোমার নাম শুনবে, তত মানুষ তোমাকে চিনবে ইন্ডাস্ট্রির ভেতরে, এবং তত ফান্ড রেজ করা ইজি হয়ে যাবে। এই জন্য যারা অনেক এক্সপিরিয়েন্স, 10-15 বছর এক্সপিরিয়েন্স আছে, তারা সাধারণত ফান্ড রেজিং এ মাচ ইজিয়ার হয়। যখন ইয়াং হবে এবং কানেকশনস অত নেই, তখন হয়তোবা শুরুতে ফান্ড ছাড়াই স্ক্র্যাপি হয়ে নিজেদের ইয়াং টিম নিয়ে শুরুতে একটা ভালো প্রোডাক্ট বানানো লাগবে। যখন শুরুতে একটু ইউজার হয়ে যাবে, তখন মানুষজনকে দেখালে মানুষজন ওটা সিরিয়াসলি নেবে, যাচ্ছে এই ইয়াং টিমের ক্যালিবার আছে, তখন হয়তোবা ফান্ড রেজ করাটা আবার ইজি হয়ে যাবে। বাট মানে কোনো শর্ট অ্যান্সার নেই, দুইটাই বেশ লং অ্যান্সার। আশা করি কোয়েশ্চেনটা অ্যান্সার করেছি। আচ্ছা, আমাদের ওয়েবিনার 17 মিনিট ওভার। আমি ইচ্ছা করে একটু এক্সট্রা থাকলাম 1 ঘন্টার ওয়েবিনারে, যাতে এরকম কোয়েশ্চেন্স গুলো নিতে পারি। আশা করি এটা কাজে লেগেছে। ওয়েবিনারটা এখানে শেষ করব। আম, আমরা এখানে যতগুলো টপিক দেখালাম, প্রোডাক্ট লাইফ সাইকেল থেকে শুরু করে প্রত্যেকটা লাইফ সাইকেলে স্টেজে কি কি করা লাগে, প্রত্যেকটার খুব ডিটেলসে যাব, এবং প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা লেকচার থাকবে। আমাদের ক্যারিয়ার পাথে 3টা আলাদা প্রোডাক্ট ম্যানেজারের কাছ থেকে আপনারা লেকচার্স পাবেন। সো এটা চেক করে দেখতে পারেন। যদি চেক করার কোনো ইচ্ছা না থাকে, কোনো অসুবিধা নেই। আশা করি এই ওয়েবিনারটা ভালো লেগেছে এবং আপনি কিছু একটা শিখতে পেরেছেন। আমি এখন আমার বিদায় নিব, কিন্তু আমি আমার ফ্লোরটা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর টিমকে দিয়ে দিতে যাচ্ছি, যাতে কিছু বলার থাকলে ওনারা বলতে পারে। আমি থ্যাংক ইউ। এখন লেকচার থেকে বের হয়ে যাচ্ছি। আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের মূল্যবান একটা সেশন উপহার দেওয়ার জন্য। আপনি এত ইনসাইটফুল এন্ড ইন ডেপথ একটা সেশন দিয়েছেন আমাদেরকে আপনাদের ভিজিটের মধ্যেও। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার লার্নার্স যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমি আপনাদেরকে আমাদের কোর্সের সব ডিটেলস দিয়ে দিয়েছি। আমাদের ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট ক্যারিয়ার পাতে, which is currently priced at 6,000 টাকা, যেখানে আপনার প্রি রেকর্ডেড ক্লাসেস, লাইভ ক্লাসেস এবং 2 টাইমস করে হচ্ছে ডেইলি সাপোর্ট সেশনও পাবেন, এবং আমাদের জব প্লেসমেন্টেরও সাপোর্ট আছে। এবং আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের হচ্ছে একটা স্পেশাল ফর্ম দেয়া আছে টু ফর দি ওয়েবিনার রেকর্ডিং, আমি ওটাও দিয়ে দিয়েছি। সো প্লিজ কিপ অ্যান আই আউট ফর দ্যাট। এবং আমি আপনাদেরকে বাকি সব ডিটেলস দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, এবং আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে।
আপনার আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য কাইন্ডলি ওই ফর্মটা ফিল আপ করবেন, এবং আমাদের আজকের কোর্সের ডিটেলস আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এতটুকুই। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।